আসসালামু আলাইকুম। জেনেসিস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের জন্য রেসিডেন্সি ডিপ্লোমার একদম লেটেস্ট এডিশন, দ্যাট মিনস আমাদের এই 12th এডিশনের নিউ যে ক্লাসটি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, সেটি নিয়ে কথা বলার জন্যই আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি ডক্টর আসমা ফারুকী দীপু, পাশ করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। আমি MS ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছি অবস এন্ড গাইনিতে এবং MRCOG পার্ট 1 RCOG আছি। সো আপনাদের সাথে আসলে যে টপিকটি নিয়ে আজকে পুরোপুরি কথা বলবো, আপনারা স্লাইডটুকু দেখুন, সেটা হচ্ছে হিস্টোলজি, যেটি একদম ফার্স্ট ইয়ার থেকে খুব ভয় পান আপনারা। হিস্টোলজি এতটাই হচ্ছে আনপ্যালাটেবল একটা প্লেস, যেটা আপনারা কথা শুনলেই খুব ভয় পান। বাট আমার কাছে মনে হয়েছে আজকে যদি আপনারা পজ দিয়ে দিয়ে অনলাইনের স্টুডেন্টদের একটাই সুবিধা যে আমার ক্লাসটা আপনারা বারবার শুনতে পারবেন। রেসিডেন্সি ডিপ্লোমার একটা জায়গা যেখানে আমি আপনাদেরকে বলবো এখান থেকে প্রশ্ন আসবে, মানে আসবেই। কারণ আমি এখনই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এত কনফিডেন্টলি কথা বলেছি ইনশাআল্লাহ, এবং সেখান থেকে প্রশ্ন এসেছে। কারণ টিচাররা প্রশ্ন করে জ্যানকুরা থেকে, জ্যানকুরার যে জায়গাগুলো আপনাদের জন্য লাগবে পুরো জ্যানকুরা থেকে কাট করে আপনাদেরকে কিন্তু এই জেনেসিসের হিস্টোলজি শিটটা করা। আমি আশা করি আপনারা যারা একটু পজ দিয়ে দিয়ে এই পুরো ক্লাসটা মিনিমাম কয়েকবার শুনবেন এবং আপনারা আপনাদের শিটটা গুছিয়ে ফেলবেন, আশা করি আপনারা হিস্টোলজির ভীতিটুকু ডেফিনেটলি চলে যাবে। তাহলে চলুন আজকে আমরা আমাদের ক্লাসটুকু শুরু করি এবং আবারও ওয়েলকাম করছি, ওয়েলকাম টু হিস্টোলজি ক্লাস। আচ্ছা, চলেন তো আমরা সবার প্রথমে এবারে কিছু টপিক দেখে নেই, তারপরে আমরা আপনাদেরকে একটু কোনটা ইনফিনিটি স্টার টপিক সেগুলো নিয়ে কথা বলবো। আপনি দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে রাইবোজোম আমার ইনফিনিটি টপিকের একটা অংশ ছিল। রাইবোজোম থেকে আপনার 2024-এ প্রশ্ন এসেছে। আপনাদের অনেকেই দেখবেন যে আপনারা রাইবোজোমের আমি যখন পড়াতে যাব ইনফিনিটি স্টার বলবে, এবং আপনারা লাস্ট আওয়ারে কিন্তু এই কোশ্চেনগুলো যদি আগের লাস্ট আওয়ার হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে নেন, যাতে আপনারা এই কোশ্চেনগুলো সব সলভ করেই পরীক্ষাতে ঢুকতে পারেন। ঠিক আছে? কারণ রেসিডেন্সি ডিপ্লোমায় আপনার প্রিভিয়াস কোশ্চেন এবং প্রিভিয়াস টপিক সাথে আমরা ক্লাসে যে টপিকগুলোকে ইনফিনিটি স্টার বলবো সেগুলো পড়ার কোনো জুড়ি নেই। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসেন মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট। এটাকেও আমি একদম ইনফিনিটি স্টার দিয়ে একটি টপিক বলেছি যে এখান থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে? তারপর মাইটোকন্ড্রিয়া, আমি সবসময় আমি বলি যে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি কমপ্লেক্স এবং হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই 4টা টপিক থেকে একটা টপিক আসবে। দেখেন এবার 2টা টপিক চলে এসেছে, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া। ওকে, এরপরে দেখেন আপনার সেল সাইকেল ইনফিনিটি স্টার একটা টপিক, সেখান থেকেও প্রশ্ন এসেছে। এটা পড়ানোর সময় দেখবেন। সেলফ রিনিউয়াল অফ ইম্পর্টেন্ট প্রপার্টি, দেখেন সেলফ রিনিউয়াল অফ ইম্পর্টেন্ট প্রপার্টি থেকে প্রশ্ন এসেছে। সেটি হচ্ছে আপনার কোন কোন প্রপার্টি গুলো থাকে সেখান থেকে আপনাদের প্রশ্ন এসেছে। তারপরে দেখেন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, আপনার আরেকটা ইনফিনিটি স্টার টপিক থেকে প্রশ্ন এসেছে। আমি আপনাদেরকে জাস্ট এটা টপিকটা আগে কেন প্রশ্নগুলো একবার দেখিয়ে নিচ্ছি, আপনি তাহলে বুঝতে পারবেন যে কি টাইপের প্রশ্ন আমার রেসিডেন্সি ডিপ্লোমায় আসে, আমাকে কেমন স্টাইলে পড়তে হবে। ঠিক আছে? তারপরে দেখেন সেটা হচ্ছে গ্যাপ জাংশন, এটাও একটা আমার আরেকটা ইনফিনিটি স্টার টপিক। ওকে, এবার রেসিডেন্সিতে আমাদের স্টুডেন্টরা জাস্ট পরীক্ষা দিয়ে এসে ওরা কন্টিনিউয়াস নক করেছে যে আপনি যতগুলো টপিক বলেছেন প্রত্যেকটা টপিক থেকে আমাদের প্রশ্ন এসেছে। আচ্ছা, তারপরে হচ্ছে টাইপ অফ পিনাট মাসেল। দেখেন এই জিনিসটা আপনাদের, পিনাট মাসেল ইন পেয়ার উইথ করেসপন্ডিং এক্সাম্পল, এই কোশ্চেনটা আমাদের আপনার অন্যান্য দেখা যায় যে আপনার হিস্টোলজি না, এই কোশ্চেনটা যে নতুন টপিকটা এসেছে এই কোশ্চেনটা কিন্তু আপনাদের মেইন যে ব্যাপারটা যে অন্যান্য দেখা যায় এক্সট্রিমিটি বা অন্য জায়গায় আপনারা পড়ে ফেলেন কোনটা ইউনিপিনেট মাসেল, কোনটা বাইপিনেট মাসেল, অর্থাৎ মাল্টিপিনেট কারা, এভাবে করে যে ডেলটয়েড, হ্যাঁ, এবং ইউনিপিনেট কারা, এই কোশ্চেনটা আমরা এখান থেকে এভাবে করে। আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, বারবারই বলছি, এই একটা টপিক নতুন এসেছে, যদি সব ট্রু সব ফলস দিয়ে আসতেন তাহলেও হতো। যেহেতু এই টপিকটা থেকে এখন প্রশ্ন আসা এবছর থেকে শুরু হয়ে গেছে, এই টপিকটা এসেছে, তাহলে আপনারা সুন্দর করে ইউনিপিনেট কারা, ইউনিপিনেট সবসময় ল্যাটারাল এবং সার্টোরিয়াস এবং সাথে হচ্ছে রেকটাস ফিমোরিস, আর শুধুমাত্র স্ট্যাপেডিয়াসটা হচ্ছে বাইপিনেট না, এটা হচ্ছে আপনার ইউনিপিনেট যে মাসেলটা, আর হচ্ছে দেখেন মাল্টিপিনেট হচ্ছে ডেলটয়েড। এই টপিকটা এখান থেকে এতটুকু আমরা যখন পড়লাম, এরপর আমাদের কোশ্চেন আপনার আরো হচ্ছে রিকলিং সেশন চলবে, লাস্ট আওয়ার আপনার কোশ্চেন সলভ করতে গেলে আরো ডিটেলস অনেক কিছু পড়তে পারবেন। আমরা আজকে পুরোপুরি ক্লাসে চলে যাই। দেখেন এটা আমি আপনাদেরকে ডিপ্লোমা জুলাইতে অর্থাৎ 23-এ যত রেসিডেন্সি পরীক্ষা হয়েছে সেটার লেটেস্ট কোশ্চেন গুলো সব দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইপিডার্মাল আপনার স্টেম সেল ডিফারেন্সিয়েশন, দেখেছেন এই কোশ্চেনটাই কিন্তু আপনার হচ্ছে আপনার 23-এ আসছে, আবার আপনার নভেম্বরেও আসছে, মানে জুলাইতে আসছে নভেম্বরেও আসছে, এই টাইপের একই টাইপের কোশ্চেন। আচ্ছা,
তারপরে চলে আসেন, সেটা হচ্ছে ভাসা ভেসোরাম। দেখেছেন ভাসা ভেসোরাম, এটা আপনারা কিন্তু অবশ্য অ্যাবডোমেনেও পড়বেন, এখানেও আপনারা পড়েন যে এখানে টিউনিকা মিডিয়াতে কি থাকে ভাসা ভেসোরামে। তারপর হচ্ছে আপনার দেখেন টিউনিকা এক্সটার্নাতে কি থাকে, আমরা তো এটা পড়বো, এক্সটার্না মিডিয়া ইন্টারনা, এগুলো আমরা ইনশাল্লাহ আজকে আস্তে আস্তে করে সবকিছু পড়ে ফেলবো। আজকে আমাদের প্রথম যে টপিকটা সেল, তার আগে আপনারা একটু আমার সাথে আপনাদের 1 নাম্বার পেজে চলে যান, হিস্টোলজি 12th এডিশনের 1 নাম্বার পেজে চলে যান, গিয়ে আপনারা একটু আমাদের সাথে সেল মেমব্রেনকে ট্রিপল স্টার দেন, এবং হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গানেলি, যেটা হচ্ছে পুরো সাইটোপ্লাজমিক অর্গানেলি গুলোকে ইনফিনিটি স্টার দেন। তারপর হচ্ছে মাইক্রোটিউবুল, সাইটোস্কেলেটন, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট ইনফিনিটি স্টার, মাইটোসিস সেল ডিভিশন ইনফিনিটি স্টার। তারপরে হচ্ছে আপনারা আমাদের সাথে চলে আসেন ইন্টারসেলুলার অ্যাডেশন 24 নাম্বার পেজ পাশে যেটা লেখা সেটাকে ইনফিনিটি স্টার দেন। স্পেশালাইজড অ্যাপিক্যাল সেল আপনার হচ্ছে যেখানে, যেটা হচ্ছে 27 নাম্বার পেজে, সেটাকে ট্রিপল স্টার দিন। এবং ইপিথেলিয়াল সেলের কাভারিং ইনফিনিটি 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 স্টার। অর্থাৎ আপনাদেরকে আমি এটা বুঝাতে চাচ্ছি, হিস্টোলজি থেকে আপনি বেসিক হিস্টোলজি আছে, সিস্টেমিক হিস্টোলজি আছে। বেসিক হিস্টোলজির যদি আপনি প্রশ্ন আসলে নিতে চান বা প্রশ্নটাকে পেতে চান, তাহলে আপনাকে যে জায়গাগুলো আমি ইনফিনিটি স্টার বলবো সেটা পড়বেন। কিন্তু আপনাদের হিস্টোলজি দেখা যায় কি, মনে করেন একটা রেকটাম থেকে প্রশ্ন আসলো, ওই রেকটামের থেকে প্রশ্ন আসবে, রেকটামের অ্যানাটমি থেকে একটা প্রশ্ন আসবে যে এটাতে কয়টা ভালভ থাকে, কোন ভালভের উপরে কি নিচে কি থাকে। আরেকটা প্রশ্ন আসবে এমব্রায়োলজি থেকে, যে রেকটাম ইজ ডেভেলপড ফ্রম। আরেকটা প্রশ্ন আসবে রেকটাম ইজ সাপ্লাইড বাই নন ক্যারাটিনাইজড অর ক্যারাটিনাইজড রেক্টিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। বুঝতে পেরেছেন? তাহলে আপনি একটা স্টেমের জন্য কিন্তু আপনাকে লাইনিং এপিথেলিয়ামটা পড়তে হচ্ছে। তো কিছুই যদি না পড়েন, অন্তত লাইনিং এপিথেলিয়াম গুলো প্রতিদিন সকালে একবার করে পড়বেন। ওকে, এরপরে হচ্ছে আপনারা কানেকটিভ টিস্যুকে ইনফিনিটি স্টার দিন, অ্যাডিপোজ টিস্যুকে হচ্ছে ট্রিপল স্টার দিন, বোনসকে ট্রিপল স্টার দিন। নার্ভাস টিস্যুকে এখান থেকে আমি কোনো স্টার দিব না, কারণ হচ্ছে নার্ভাস টিস্যুর আমি শুধু যে লাইনগুলো পড়াতে বলবো সেটাই পড়বেন। আর হচ্ছে লিমফেটিক অর্গানকে ইনফিনিটি স্টার দিন। আবারও বলছি, লিমফেটিক অর্গানকে ইনফিনিটি স্টার দিন, স্কিনকে ইনফিনিটি স্টার দিন, স্কিনকে ইনফিনিটি স্টার দিন। বাকি সিস্টেমগুলো থেকে শুধু আমি যে লাইনগুলো দেখাবো সেগুলো পড়বেন। তাহলে কি বুঝলেন যে রেসিডেন্সি ডিপ্লোমায় যদি আপনাকে ভালো করতে হয়, আমি যে টপিকগুলো ইনফিনিটি স্টার এবং ট্রিপল স্টার বলবো এবং শীটের বাকি যে লাইনগুলোকে আমি দাগিয়ে দিব, এর বাইরে আপাতত কিছু পড়ার দরকার নাই। যে 1-2টা টপিক থেকে নতুন যদি প্রশ্ন পান, সেটা আপনি রেসিডুয়াল নলেজ থেকে হচ্ছে অ্যান্সার করতে পারবেন। কারণ আপনার রেসিডেন্সি ডিপ্লোমাতে শুধু হিস্টোলজি কিন্তু আপনার টপিক না, আপনার হিস্টোলজি ছাড়া হাজার হাজার টপিক আছে। সো একটা টপিকে আপনি যে জায়গাগুলো আপনার মেন্টর আমাকে, আমি যে পথ দিয়ে হেঁটে আসার পরে আপনাকে আমি গাইডলাইন করছি, আপনি ওগুলাকে আগে আপনি গ্রিপ করেন, আপনি প্যালাটেবল করে আপনি আপনার আউটপুটটা দিয়ে আসুন, তারপরে বাকিটুকু। ঠিক আছে? কোনো পরীক্ষায় আমরা 100% সবকিছু কমন পাবো এটা আমরা গ্যারান্টি একজন মেন্টর হিসাবে দিতে পারি না। বাট আপনাদেরকে আমি পুরোপুরি যেখান থেকে আমি কনফিডেন্টলি বলছি, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবেই, আমি যেখানে জায়গাটা আপনাকে হাইলাইট করবো, আপনি সেখানে মাস্ট আপনি কনসার্ন করবেন, সেগুলো আপনি মাস্ট পড়বেন। বাকি জায়গাগুলোকে আমি শুধু যে লাইনগুলো বলবো সেগুলো পড়বেন, আদারওয়াইজ এর থেকে বেশি পড়তে যাবেন না। এখন আপনি আমাকে বলতে পারেন, আপু আমি যে পরীক্ষা দিচ্ছি, আমার ডিপ্লোমাতে কয়টা প্রশ্ন আসবে, রেসিডেন্সিতে কয়টা প্রশ্ন আসবে? এবারেই দেখেন, আমি লেটেস্ট আপনাকে দেখিয়ে দিলাম যে রেসিডেন্সিতে 7টা প্রশ্ন এসেছে এবং ডিপ্লোমাতে 2টা প্রশ্ন এসেছে। এর মধ্যে আপনার এমন হতে পারে যে ডিপ্লোমাতে একটা এসবি একটা এমসিকিউ আসলো, কিন্তু আবার রেসিডেন্সিতে দেখা যাবে 5টা থেকে 7টা প্রশ্নের মধ্যে একটা এসবি বা 2টা এসবি 5টা এমসিকিউ আসবে। তাহলে আপনি বুঝে গেলেন যে আপনার হিস্টোলজির গুরুত্বটুকু কতটুকু আপনার এই পুরো রেসিডেন্সিতে চান্স পাওয়ার জন্য। 200 মার্কের মধ্যে অথবা 100 মার্কসের মধ্যে, এই জিনিসটা আপনার জানা খুব প্রয়োজন। আশা করি আপনারা আমার সাথে আজকে পুরো অংশটি থাকার পরে আপনারা অনেক বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু তাআলা দেখবেন যে কত সুন্দর করে আপনাকে হিস্টোলজির মতো একটা টপিক বুঝার ক্ষমতা দিয়েছে। ওকে, চলেন আমরা শুরু করে দেই। আমাদের সেল হচ্ছে একটা ট্রিপল স্টার টপিক, শুরু করে দেন। এই সেলটার হচ্ছে সেল আমরা জানি যে একটা স্ট্রাকচারাল ইউনিট অফ, এটা আপনাদের 2 নাম্বার পেজে চলে আসেন, স্ট্রাকচারাল ইউনিট অফ এন্ড ফাংশনাল ইউনিট অফ এ সেল। একটা এমসিকিউতে এটাও দিয়ে দিতে পারে। ঠিক আছে, এখন এই জায়গা থেকে আপনি 5 থেকে 50 মাইক্রন এর বাহিরে আপনার তেমন একটা পড়ার দরকার নেই। আপনি হচ্ছে এখান থেকে শুধু এই 2টা লাইনই পড়বেন। ঠিক আছে, এবং 200 টাইপের ডিফারেন্ট সেল আছে, এগুলো একটু পড়বেন। এরপরে আপনার কাজ হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের ডিফারেন্সটুকুকে আপনি এখানে ট্রিপল স্টার দিন। ঠিক আছে, এটা ট্রিপল স্টার
টপিক। আচ্ছা, প্রোক্যারিওটিক সেলের আমরা জানি যে নন নিউক্লিয়ার মেমব্রেন আর এটা হচ্ছে ট্রু নিউক্লিয়াস থাকে, এবং মেমব্রেন অর্গানেলি অ্যাবসেন্ট থাকবে, এটাতে প্রেজেন্ট থাকবে। প্রো মানে আদি, আমি আবারও বলছি প্রো মানে বাচ্চাকালে আপনারা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় পড়িয়েছেন অথবা আপনারা জানেনও, প্রো মানে আদিকোষ, ইউক্যারিওটিক মানে প্রকৃত কোষ। আদিকোষ মানে কি ব্যাকটেরিয়া, হ্যাঁ, আর ভাইরাস যেগুলো হচ্ছে আপনার অ্যাসেলুলার। বাট এখানে একটু লিখে রাখেন ইউক্যারিওটিক মানে ফাঙ্গাস, ইউক্যারিওটিক মানে ফাঙ্গাস বা আমাদের সেলগুলো ইউক্যারিওটিক। হ্যাঁ, তাহলে ইউক্যারিওটিক মানে ফাঙ্গাস, এই কথাটা এভাবে লিখে রাখুন। কেন লিখে রাখবেন দেখেন, আপনাদের একটু এই জায়গাটাতে খেয়াল করেন, আপনাদের প্রশ্ন কি আসে খেয়াল করেন। প্রশ্ন আসে আপনাদের ফ্লাজেলা থেকেও তেমন না আসলে সেল ওয়াল থেকে প্রশ্ন আসে। দেখেন তো, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন থাকে, এই জায়গাটাতে আপনি লেখেন যে এমসিকিউ, এবং এখানে দেখেন কেমিক্যালি সিম্পল। আমি আপনাদেরকে সবকিছুই গুছিয়ে দিব, কোনটা এমসিকিউ কোনটা এসবিএ, আশা করি আপনারা আমি যেখানে যেখানে লিখবো সেখানে লিখে রাখবেন, ঠিক আছে। তারপরে দেখেন একবার প্রশ্ন এসেছে আপনার এসবিএ তে, একটা প্রশ্ন এসেছে যে ফাঙ্গাই ডাজন্ট কন্টেন স্টেরল। এখন দেখেন এই যে সেল মেমব্রেন, এখানে তো একটা সেল মেমব্রেন থাকে আলাদা করে আপনার ব্যাকটেরিয়া ভাইরাসে, নো কার্বোহাইড্রেট এন্ড জেনারেলি ল্যাক্স অফ স্টেরল। এই যে ল্যাক্স অফ স্টেরল তার মানে কি ব্যাকটেরিয়াতে স্টেরল থাকে না, আর আপনার ফাঙ্গাসে দেখেন ফাঙ্গাসে স্টেরল থাকে এবং কার্বোহাইড্রেট থাকে, দেখেছেন। তা এই জায়গায় লেখেন এসবিএ, এই জায়গায় লেখেন এসবিএ, এখান থেকে একবার এসবিএ এসেছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার, এখন আপনি বলবেন আপু রেসিডেন্সি ডিপ্লোমাতে তো আগে থেকেই আপনার তেমন এসবি অ্যাড হয়নি, কিছুদিন হলো অ্যাড হয়েছে। এই এসবি এসেছিল বলতে বাংলাদেশের যত পরীক্ষায় এসবিএস সিস্টেম ছিল, সেটা বিসিপিএস হোক, বিএসএমএমইউ হোক, মেডিকেল অফিসার পরীক্ষা হোক, সব জায়গা মিলিয়ে টিচাররা যে জায়গা থেকে এসবিএটাকে পিক করেছিল সেগুলো সব স্টাডি করে আপনাকে বলা হচ্ছে, কারণ যাতে আপনার এসবি এর নলেজটুকু হয়ে যায়। ওকে, আচ্ছা, তারপরে চলে আসেন আপনি, সেটি হচ্ছে যে তাহলে এখান থেকে আপনারা এসবিএ পড়লেন। আচ্ছা, ফিউ, এরপরে রাইবোজোমটা আমরা জানি এখানে 70s এখানে 80s, বাট আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে আপনার সেল ডিভি, এই জায়গা থেকে নতুন যদি কোথা থেকে প্রশ্ন আসতে পারে তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসবে, এই জায়গা থেকে। সেল ডিভিশন এটা হচ্ছে বাইনারি ফিশন, অর্থাৎ এই যে বাইনারি ফিশন বাডিং প্রক্রিয়ায় যেভাবে করে হয়, আর এটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস মানে কি একটা সেল থেকে দুইটা সেল হবে, টোয়াইসেন থেকেই টোয়াইসেন হবে, তাই তো, তাই তো মাইটোসিস নাকি। আর যেটা হচ্ছে দেখেন তো সেক্সুয়াল রিকম্বিনেশন, দেখেন কোনো মিওসিস হয় না, আমরা তো জানি ব্যাকটেরিয়াতে কোনো মিওসিস হবে না, ডিএনএ আরএনএ ফ্র্যাগমেন্ট শুধু ট্রান্সফার হবে। আর ইনভলভস মিওসিস, ইনভলভ কি হবে, ইনভলভ মিওসিস হবে। এখানে হচ্ছে আপনার মাইটোসিসও হচ্ছে মিওসিসও হচ্ছে, এই কথাটা মেইনলি আপনাকে জানতে হবে। এখানে বাইনারি ফিশন হয়, মিওসিস হয়, দিয়ে দিবে ব্যাকটেরিয়াতে মিওসিসও হবে মাইটোসিসও হবে। দেখেন তো, তাহলে ফিউচারে যদি কখনো কোনো স্টেম আসতে পারে, এই যেই জায়গাগুলো আমি দাগিয়েছি এটা পড়বেন, ফিউচারের স্টেম দুইটাও আপনারা একটু মাথায় রাখবেন। ওকে, সো এতটুকু আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এখান থেকে এই জায়গাগুলো একটু কষ্ট করে পড়বেন। আচ্ছা, তারপর চলে আসেন এই জায়গাটা, আজকের আমি যে জায়গাগুলো ইনফিনিটি স্টার বলবো, ট্রিপল স্টার পড়বো, সেগুলো তো ভালো করে পড়বেনই, বাট আমি যদি কোনোটাকে রিডিং বলি, রিডিং মানে আপনি নলেজ হওয়ার জন্য আজকে পড়বেন, বাট পরীক্ষার আগে কখনো এগুলা পড়বেন না। সো এই জায়গাটা আপনি সর্বোচ্চ একটা রিডিং দিতে পারেন, সর্বোচ্চ শুধু রিডিং দিবেন এত, জাস্ট বুঝার জন্য যে লিপিড স্টোরেজ, সেটা হচ্ছে আপনার স্পেশালাইজ সেলকে ফ্যাট সেল, এরকম আর কি। এটা তো আপনি জানেনই যে আয়ন ট্রান্সপোর্ট কে করে, কিডনি করে, স্যালাইভারি গ্ল্যান্ড করে, জাস্ট এটা আপনার রিডিং আপনার হচ্ছে নলেজের জন্য। এই জায়গাটা ইনফিনিটি স্টার দিন, আবারও বলছি এই জায়গাটা ইনফিনিটি স্টার দিন। কি দিবেন, এই জায়গাটাকে আপনি ইনফিনিটি স্টার দিবেন, এই জায়গাটাকে আপনি ইনফিনিটি স্টার দিবেন এই কারণে যে এখান থেকে প্রশ্ন এসেছে প্রিভিয়াসলি। আপনি যখন লাস্ট আওয়ার খুলবেন, লাস্ট আওয়ারের প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাইমেন্টিন, এরপরে যখন আপনি সেল মেমব্রেন বিভিন্ন টাইপের এই জায়গাগুলো আপনি পেয়ে যাবেন। দেখেন সেল মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেন, একটা সেলের মধ্যে সেল মেমব্রেন থাকে, অর্থাৎ আপনি যেমন আপনার বাইরে একটা কাভারিং আছে আর ভিতরে কিছু প্রোটোপ্লাজম থাকে, যেটা হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াস একটা সেলে নরমালি একটাই থাকে, তবে মাল্টি নিউক্লিয়েটেড এবং বাই নিউক্লিয়েটেড হতে পারে, সেটা সামনে জানবো। কিন্তু দেখেন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার স্যাপ, ক্রোমাটিন, এই জায়গাটা হচ্ছে আপনারা অবশ্যই জানবেন যে নিউক্লিয়াসের এই অংশগুলো থাকে। ক্রোমাটিনের মধ্যে আবার হেটারো থাকে, ইউ থাকে। আর ইনক্লুশনস এর মধ্যে কখনো যদি আপনাদের এমসিকিউ দিয়ে দিতে পারে যে সেলুলার ইনক্লুশন কারা কারা, সিক্রেটরি গ্রানিউল, পিগমেন্ট গ্রানিউল, লিপিড গ্লাইকোজেন, ক্রিস্টাল, কিন্তু অর্গানেলির মধ্যে মেইনলি হচ্ছে আসলে এই অর্গানেলিটাই আপনাদের জন্য ইনফিনিটি স্টার। অর্গানেলি যদি আপনাকে আসলেই জানতে হয়, কয়েকটা জায়গা আপনাকে খেয়াল করতে হবে, একটু খেয়াল করেন। অর্গানেলের মধ্যে নন মেমব্রেনাস, নন মেমব্রেনাস একটা আপনারা একটা সূত্র পড়বেন, সেটা হচ্ছে রাবেয়া চৌধুরী, রাবেয়া চৌধুরী
চৌধুরী মহিলা মন্ত্রী। তাহলে এখন দেখেন তো রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী মানে কি? দেখেন তো রাবেয়া মানে এই যে রাইবোজোম, চৌধুরী মানে সেন্ট্রিওল, আর আরেকটা চৌধুরী মানে সিলিয়া ফ্লাজেলা। মহিলা মানে মাইক্রোফিলামেন্ট বা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মহিলা, আর হচ্ছে মানে এম, আর মন্ত্রী মানে হচ্ছে মাইক্রোটিউবিউল। তাহলে রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী, আপনারা এই জায়গাটা ভালো করে পড়বেন, মনে রাখবেন। ওকে, এরপরে আর মেমব্রেনাস যদি কেউ মনে রাখতে চান সেটারও সূত্র আছে, বলবো না, একটা সূত্রই পড়বেন। রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী ইনফিনিটি স্টার নন মেমব্রেনাস কারা? মেমব্রেনাস যদি মনেই রাখতে চান এখানে অবশ্যই নিউক্লিয়াসটা লিখবেন, নিউক্লিয়াস। অর্থাৎ এই যে দেখেন ওই যে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসটা কিন্তু আপনার মেমব্রেনাস। হ্যাঁ, ওই নিউক্লিয়াসটা কিন্তু মেমব্রেনাস, এতটুকু মাথায় রাখবেন। ওকে, তারপরে চলে আসেন সেল মেমব্রেন। সেল মেমব্রেন আপনারা দেখেন, সেল মেমব্রেন আপনারা চলে আসেন হচ্ছে 4 নাম্বার পেজে। আবারও বলছি 4 নাম্বার পেজে চলে আসেন সেল মেমব্রেন। এখন 4 নাম্বার পেজে সেল মেমব্রেন থেকে আপনারা একটা থিম, এই যে একবার এমসিকিউতে প্রশ্ন এসেছে, এটা হচ্ছে থিক টাফ ইলাস্টিক লিমিটিং মেমব্রেন, অনেকেই সেটাকে ট্রু দিয়ে আসছেন। তাহলে এইটাকে এমসিকিউর জন্য এটা কি? এটা আসলে থিন, দেখেছেন থিন। তারপর হচ্ছে থিকনেস হচ্ছে 7.5 to 10 ন্যানোমিটার। তাহলে 7.5 to 10 ন্যানোমিটারের জায়গায় লেখেন 1 ন্যানোমিটার ইকাল টু 10 অ্যামস্ট্রং। 1 ন্যানোমিটার ইকাল টু 10 অ্যামস্ট্রং। 1 ন্যানোমিটার ইকাল টু 10 অ্যামস্ট্রং। এখন আপনাকে যদি বলে সেল মেমব্রেনের থিকনেস 100 ন্যানোমিটার, আপনাকে যদি বলে সেল মেমব্রেনের থিকনেস 100 অ্যামস্ট্রং, আপনাকে যদি বলে সেল মেমব্রেনের থিকনেস 7.5 to 10 ন্যানোমিটার, আপনাকে যদি বলে 1 ন্যানোমিটার, তাহলে আপনার সেল মেমব্রেনের থিকনেস হচ্ছে 100 অ্যামস্ট্রং। সেটাকে আপনি কিভাবে কি করবেন বুঝতে পেরেছেন? তাহলে এটা আপনার লামলির কোশ্চেন, এইটা হচ্ছে লামলির কোশ্চেন। আপনারা এটা যদি হিস্টোলজি থেকে পারেন তাহলে হিস্টোলজির পোর্শনটুকু লামলির কোশ্চেনগুলো কেন সলভ করবেন বুঝবেন। সেটা হচ্ছে জাস্ট 2-4টা প্রশ্ন আপনাদের একটু বেসিক ক্লিয়ারের জন্য। আর বছরের প্রথম থেকে যারা এই ক্লাস করবেন তারা অবশ্যই লামলি পড়বেন, তা কিন্তু মানে নিজেদের বেসিকটা ক্লিয়ারের জন্য। কিন্তু যদি বছরের শেষ থেকে কেউ শুরু করেন তাহলে শেষ মুহূর্তে গিয়ে লামলি আপনারা ধরতে পারবেন না। নিজের প্রিপারেশন খারাপ করার জন্য পড়ার দরকার নেই, আমাদের ক্লাসটা আর লাস্ট আওয়ারটা ফলো করবেন, এক্সট্রা কিছুর দরকার নেই, ঠিক আছে? এবার চলে আসেন, ইট ইজ কম্পোজড অফ একটা সেল। দেখেন আপনি সকালে, এটা আমি সবসময় এইভাবে করে আপনাদের সময় থাকতে মনে রাখতাম। আমি যখন সকালে উঠে আমি দুধ খেতে চাই, ডিম খেতে চাই, কারণ কি রুটি খেতে চাই, ভাজি খেতে চাই, অর্থাৎ আমার শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট লাগে। কিন্তু সবসময় বাচ্চাকাল থেকে আমার যে ডক্টর আঙ্কেল আন্টিরা ছিল সবসময় বলতো যে আপনারা হচ্ছে সকালে ডিম খাবেন, রাতে দুধ খাবেন, অর্থাৎ প্রোটিন বেশি খাবেন। তার মানে কি আমার সেলের প্রোটিন বেশি দরকার। দেখেন কিভাবে দরকার, এই যে 55% প্রোটিন থাকে, 42% লিপিড থাকে। আমি কিন্তু আপনাদেরকে প্রায় 1-1.5 ঘন্টা জুড়ে শুধু জেনারেল আপনার হচ্ছে যে আপনার হিস্টোলজি আছে সেটি পড়াবো, কারণ এটা আপনাদের কাছে খুবই বিদঘুটে লাগে। আমি ধীরে ধীরে আপনাদেরকে এটা মাথায় ঢুকানোর চেষ্টা করব, ঠিক আছে? একটু ধৈর্য ধরে শুনুন। তারপরে হচ্ছে 55% আর হচ্ছে 42%। এরপরে লিপিডের মধ্যে আবার বিভিন্ন পার্সেন্টেজ আছে, আর কার্বোহাইড্রেট সবচেয়ে কম। শুধু এই পার্সেন্টেজটা এটা আর কার্বোহাইড্রেট, অর্থাৎ আপনাকে এগুলা মনে রাখতে না পারলে হবে, কিন্তু ফসফোলিপিড, কোলেস্টেরল এবং আদার লিপিড থাকে, এই কথাটা মনে রাখবেন। এখন আপনি চিন্তা করেন তো, সেটা হচ্ছে প্রোটিন যেহেতু বেশি থাকে, এটা আপনি একটা জিনিস জানলেন। এখন একটা সেলকে আমি যখন কেটে নিয়ে আসলাম, আজকে আমি কথা বলবো সব মাইক্রোস্কোপের নিচের কথা, কারণ এটা মানে হিস্টোলজি, সেলুলার। আমরা হিস্টো মানে কি সেল, লজি মানে কি সেল নিয়ে কাজ করছি যেখানে। এখন আপনি যখন হচ্ছে এই আপনার একটা সেলকে আমি কেটে সেটাকে মাইক্রোস্কোপের নিচে স্লাইডে নিয়ে আসলাম, তখন না ওই সেলটা দেখতে কেমন, এইটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে কথা বলেছে। কেউ বলেছে এটা একটা ইউনিট মেমব্রেনের মতো, কেউ বলেছে এটা একটা প্রোটিন লিপিড স্যান্ডউইচ মডেল, কেউ আবার বলেছে দেখেন সেটা হচ্ছে আরেকটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো এটাই মেনলি ইনফিনিটি স্টার। আর ইউনিট মেমব্রেন থেকে 2018 সালে হচ্ছে আপনার প্রশ্ন এসেছে, অনেকে ঘাবড়িয়ে গিয়েছেন। তবে ইউনিট মেমব্রেন থেকে প্রশ্ন আসলেও আপনি লিপিড বাইলেয়ারের মতো অ্যান্সার করবেন, আপনি ফ্লুইড মোজাইক মডেলের মতো অ্যান্সার করবেন। লাস্ট আওয়ারে আপনার ইউনিট মেমব্রেনের যে কোশ্চেনটা আছে ওটা সলভ করলে বুঝে ফেলবেন এটা লিপিড বাইলেয়ারের মতো অ্যান্সার করবেন। তবে আমরা শুধু একটাই পড়বো, সেটা হচ্ছে সিঙ্গার নিকলসনকে, কারণ তারাই বেশি অ্যাকসেপ্টেড হয়েছে, ওয়েল অ্যাকসেপ্টেড ফ্লুইড মোজাইক মডেল। অর্থাৎ একটা
সেলকে যখন কেটে আমরা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে আনতেছি, দিস ইজ জ্যান কুইরার খুব এক্সিলেন্ট একটা পিক আমাদের জীবনে। এখান থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। একটা সেলকে যখন মাইক্রোস্কোপের নিচে আমি নিয়ে আসলাম, ওই সেলটা হচ্ছে কি করে দেখেন, আমরা তখন পাই বাইরের দিকে কিছু গল্লুমল্লু আর ভিতরের দিকে কিছু লেজ, ভিতরের দিকে কিছু লেজ, দেখেন ভিতরের দিকে কিছু লেজ, বাহিরের দিকে কিছু গল্লুমল্লু, আবারও বলছি বাহিরের দিকে কিছু গল্লুমল্লু, ভিতরের দিকে কিছু লেজ, বাহিরের দিকে কিছু গল্লুমল্লু, ভিতরের দিকে কিছু লেজ। ওকে, তাহলে এখন দেখেন কিছু গল্লুমল্লু কিছু লেজ সবকিছু মিলিয়ে যা হচ্ছে তা দেখে আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে বাহিরের দিকে একটা হেড অংশ, এই যে আমার হেড, আর ভিতরের দিকে একটা টেইল অংশ থাকে। এই হেডটাকে আমরা বলছি দেখেন এইটা একটা লিপিড, মানে হেড ভিতরে টেইল, এটা একটা লিপিড। তাহলে দেখেন লিপিড বাইলেয়ার, এবং সেটা হচ্ছে বাহিরের দিকে হেড অংশ, ভিতরের দিকে টেইল অংশ। এই হেড অংশটাকে বলা হয় যে এই হেড অংশটা কি পোলার নাকি অ্যাপোলার? দেখেন এই হেড অংশটাকে বলা হয় পোলার হেড, আর ভিতরের যেটা হচ্ছে লেজ অংশ সেটাকে বলা হয় নন পোলার। আরেকটা প্রশ্ন আসে, আউটার যে পোলার হেড সেখানে যে লিপিডটা থাকে, আমরা জানি আপনারা ফার্মাকোলজির নলেজ দিয়ে জানেন যে লিপিড সলিউবল ড্রাগ সবচেয়ে বেশি দ্রুত আমাদের বডিতে ঢুকে আবার খুব দ্রুত সে বের হয়ে যায়। কারণ কি? কারণ এই যে সেলের আপনার হচ্ছে লিপিড সলিবিলিটি, অর্থাৎ সেল তো তৈরি লিপিড দিয়ে, তাহলে লিপিডের ভিতরে লিপিড খুব দ্রুত দ্রবীভূত হয়ে যাবে। এবং প্রশ্ন আসে এই হেডটা কি হাইড্রোফিলিক নাকি হাইড্রোফোবিক? এই হেডটা যে হাইড্রোফিলিক এটা আপনারা অনেকে একটু ভুল করে ফেলেন। সো আপনারা যেটা করবেন আমি বলে দিই, সেটা হচ্ছে এই হেডটাকে আপনারা মনে রাখবেন আমাদের মাথা কিসের উপরে ভাসে? আমার সিএসএফ এর উপরে ভাসে। তাহলে সিএসএফ এর উপরে যেহেতু আমার হেডটা ভাসে, তাহলে হেড অংশ হবে আপনার হাইড্রোফিলিক, আর মানে পানিকে টানবে। আর হাইড্রোফোবিক দ্যাট মিনস হচ্ছে কি পানিকে ভয় পাবে, দ্যাট মিনস টেইল অংশটা হচ্ছে হাইড্রোফোবিক। ঠিক আছে, ফোবিক। সো আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি, এগুলো সব পজ করে করে লিখবেন। ওকে, এইখানে আছে মেইন কথা, এই লিপিড বাইলেয়ারের মাঝখানে কিছু কার্বোহাইড্রেট থাকবে। ওই যে পড়েছে অলিগোস্যাকারাইড, এই যে দেখেন কার্বোহাইড্রেট। আবার কিছু থাকবে প্রোটিন, এই যে দেখেন প্রোটিন। এখন পুরো অংশ জুড়ে যেই প্রোটিনটা থাকে, পুরো অংশ জুড়ে, তাকে বলে ইন্টিগ্রাল প্রোটিন। কিন্তু ইন্টিগ্রাল প্রোটিনের এই পাশে অথবা এই পাশে যদি কোনো প্রোটিন ছোট করে একটু অ্যাটাচ হয়ে থাকে, তাকে বলা হয় অ্যাটাচিং প্রোটিন অথবা পেরিফেরাল প্রোটিন। এইখানে আপনাদের একবার এসবিএ প্রশ্ন এসেছিল, এটাকে লেখেন এসবিএ, এখানে লেখেন এসবিএ, সেটা কি লিখবেন? এসবিএ লিখবেন। এটা হচ্ছে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, এত মাইক্রো লেভেলে এফসিপিএস এর প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে কি এসেছে আপনি দেখেন, পেরিফেরাল প্রোটিন ইজ অ্যাটাচড উইথ ইন্টিগ্রাল প্রোটিন। যখন এটা আপনার হচ্ছে একটা এসবি এর স্টেম আসবে, তখন এটা আপনার জন্য খুব কঠিন প্রশ্ন, কারণ এই ছবিটা সবসময় আপনার মাথায় নাও থাকতে পারে, কিন্তু এই ছবিটাকে খুব ভালো করে গিলে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন তো পেরিফেরাল প্রোটিন ইজ অ্যাটাচড উইথ ইন্টিগ্রাল প্রোটিন। এই যে দেখেন পেরিফেরাল প্রোটিন, সে পেরিফেরিতে যে কোনো মাথায় গিয়ে ইন্টিগ্রাল প্রোটিনের সাথে যুক্ত। কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, কিছু গ্লাইকোলিপিড থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সেল সাইটোসেল। ওকে, এই ছবিটা আপনারা একদম খুব ভালো করে পড়বেন। 5 নাম্বার পেজে চলে আসলো। এখন দেখেন তো আপনাদেরকে আমি বলি, এই ইন্টিগ্রাল প্রোটিনটা, এইটা নিয়ে যত প্রশ্ন আসবে আপনি পড়বেন যে ট্রু। ইন্টিগ্রাল প্রোটিন যে পুরো সেল জুড়ে সব অংশে থাকবে, সে আয়ন চ্যানেল হিসেবে কাজ করবে, পাম্পিং চ্যানেল হিসেবে কাজ করবে, সে লিগ্যান্ড হিসেবে কাজ করবে, সে ক্যারিয়ার হিসেবে কাজ করবে, সবকিছু হিসেবে ইন্টিগ্রাল প্রোটিন কাজ করবে। অর্থাৎ আমি আমার নিউরনকে নষ্ট করবো না, যদিও কখনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কিন্তু আসতে পারে। সো এই ইন্টিগ্রাল প্রোটিন সে সবকিছু নিয়ে কাজ করবে, ট্রু। কিন্তু পেরিফেরাল প্রোটিনের আমরা শুধু এই পুরো পেজ থেকে 5 নাম্বার পেজ থেকে একটা লাইন মনে রাখবো। কি মনে রাখবো? যে পেরিফেরাল প্রোটিনের পিছনে ই আছে, দেখেন তো ই আছে, দেখেছেন? তাইলে সে এনজাইম হিসেবে কাজ করবে, এনজাইম হিসেবে কাজ করবে। 5 নাম্বার পেজের একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান। দেখেন তো এই যে ফাংশনটা, এই সেল মেমব্রেনের ফাংশনটা রিডিং দিবেন, মানে আপনার ফ্লুইড মোজাইক মডেলের। কিন্তু ইন্টিগ্রাল প্রোটিন নিয়ে দেখেন তো অ্যাডহেশন, ক্যারিয়ার, আপনার রিসেপ্টর, এনজাইম সবকিছু হিসেবে কাজ করবে। আমি বলেছি এখানে সব ট্রু দিবেন। কিন্তু যদি আপনার পেরিফেরাল প্রোটিন আসে, দে অ্যাক্ট অলমোস্ট এন্টায়ারলি, দেখেন তো এনজাইম of other type of control of intercellular function. পেরির পিছনে ই আছে, সো সে এনজাইম হিসেবে কাজ করবে। শুধু এই লাইনটা মনে রাখবেন। চলে যান আপনারা 6 নাম্বার পেজে, আবারও বলছি চলে যান 6 নাম্বার পেজে। 6 নাম্বার পেজের এই পুরো জিনিসটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট যা কিছু আছে সবকিছু জিপিতে পড়বেন।
জেনারেল ফিজিওলজিতে। বাট একটা জিনিস মনে রাখেন, কিছু প্রসেস আছে, অর্থাৎ এই সেলের ভিতরে ইম্পর্টেন্ট জিনিসগুলো কিভাবে ঢুকছে বের হচ্ছে এটা জানার জন্য এই জিনিসটাকেই বলা হয় অ্যাক্টিভ প্রসেস, প্যাসিভ প্রসেস, তারপর ফ্যাসিলিটেড ডিফিউশন, কিছু এই জায়গাগুলো। আপনাদের অ্যাক্টিভ প্রসেস এগুলো যদিও আবার পড়বেন, এখানে আমি শুধুমাত্র আপনাদেরকে এক দুইটা লাইন বলে দেই। মুভমেন্ট অফ সাবস্টেন্স ডাউন টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, দেখেছেন কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ডিউ টু হচ্ছে কাইনেটিক এনার্জি সাবস্টেন্স, অর্থাৎ এনার্জি এক্সপেন্ডিচার হবে এখানে, ঠিক আছে, মানে কোনো এনার্জি লস হবে না, নো এনার্জি এক্সপেন্ডিচার, হ্যাঁ, ইজ রিকোয়ার্ড। ওকে, তারপরে হচ্ছে যেটা হচ্ছে প্যাসিভ ডিফিউশন, আর যেটা হচ্ছে অ্যাক্টিভ ডিফিউশন। দেখেন অ্যাক্টিভ প্রসেস, এটার আবার এই প্রসেসগুলো আছে। অ্যাক্টিভ প্রসেস হচ্ছে দেখেন তো, মুভমেন্ট অফ সাবস্টেন্স রিকোয়ার এক্সপেন্ডিচার অফ সেলুলার এনার্জি। তার মানে কি, অ্যাক্টিভ প্রসেস অ্যাক্টিভলি কাজ করার জন্য এনার্জি লস হবে, এনার্জি লস হবে, হ্যাঁ, দেখেন এনার্জি লস হবে। আপনার সাথে এরপরে এটা আবার প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, সিম্পোট আছে, অ্যান্টিপোট আছে। ওকে, আপনার সাথে আমার কাজ হচ্ছে এটার ইনফিনিটি স্টার দেন, সেটা হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্ট। ভেসিকুলার ট্রান্সপোর্টকে ইনফিনিটি স্টার দেন। এবং ভেসিকুলার ট্রান্সপোর্ট কি জিনিস দেখেন, একটা সেল যখন আপনার সাথে কাজ করছে, মনে রাখবেন এই সেলটা সব সময় হচ্ছে কিছু জিনিস ঢুকবে সেলের ভিতরে, কিছু জিনিস বের হবে। সেলের ভিতরে যে জিনিসটা ঢুকবে তাকে বলা হয় এন্ডোসাইটোসিস, অর্থাৎ সেলের ভিতরে ঢুকতেছে। আর যেটা হচ্ছে আপনার সেল থেকে বের হবে, দিস ইজ কল্ড এক্সোসাইটোসিস, মানে সেলের থেকে বের হচ্ছে। এই এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিসকে বলা হয় আপনার ভেসিকুলার ট্রান্সপোর্ট। দেখেন আমার দিকে খেয়াল করেন, এখান থেকে এই যে এবারের 2000 জানুয়ারির এফসিপিএস পরীক্ষায় এই এক্সোসাইটোসিস থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন যে এন্ডোসাইটোসিস, এই যে দেখেন এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস মানে সেল থেকে বের হবে, তাহলে এটাকে দেন 1, এভাবে এই সাইডে দিবেন, এন্ডোসাইটোসিসকে দিবেন 2। আর এই এন্ডোসাইটোসিস আবার 3 প্রকারের, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস 2 এর A, পিনোসাইটোসিস 2 এর B, আর রিসেপ্টর মিডিয়েটেড পিনোসাইটোসিস 2SC। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, যেটা হচ্ছে আমাদের এন্ডোসাইটোসিস, এই যে এক্সোসাইটোসিস হচ্ছে দেখেন সাবস্টেন্স কি করবে, বাহির থেকে সেলের ভিতর থেকে বাহিরে যাবে। এক্সোসাইটোসিস কে বাহিরে বের হয়, ওই যে নিউরো ট্রান্সমিটার গুলো সেলুলার নিউরাল ইনপ্লেট থেকে, মোটর ইনপ্লেট থেকে যে নিউরো ট্রান্সমিটার বের হয়, দেখেন নিউরো ট্রান্সমিটার বের হচ্ছে, শেষ। এরপরে আসেন এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস, মুভমেন্ট অফ সাবস্টেন্স ইনটু সেল, দেখেন তো ইনটু কোথায়, ইনটু সেল, সেলের ভিতরে মুভ করবে। ফ্যাগোসাইটোসিস, এনগালফ, ফ্যাগোসাইটোসিস মানে এনগালফ। এখন আরেকটা কথা আমি বলে দিই, সেলের ভিতরে যখন একটা জিনিস ঢুকে, কিছু জিনিস সলিড আকারে ঢুকে, কিছু জিনিস লিপিড আকারে ঢুকে, আবার এক্সোসাইটোসিসও কিন্তু সেম, হ্যাঁ। এখন সলিড আকারে যদি কোনো কিছু আপনার সেলের ভিতরে ঢুকে তাকে বলবে ফ্যাগোসাইটোসিস, এবং আমরা সলিড কিছু ইট করি। আর যদি লিকুইড আকারে কোনো কিছু আপনার ভিতরে সেলের ভিতরে ঢুকে তাকে বলা হয় পিনোসাইটোসিস। লিকুইড একটু পানি আপনি ড্রিঙ্ক করেন, তাহলে সেলুলার ড্রিঙ্কিং প্রসেস ইজ কল্ড পিনোসাইটোসিস। আর আরেকটি রকম আছে আপনার এন্ডোসাইটোসিস, এটা হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড, অর্থাৎ একটা সেল, দেখেন আপনি একটা ড্রাগ খান, তখন ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স হয়, তারপর সেটা কাজ করে। তো একটা রিসেপ্টর যখন আপনার শরীরে রিসেপ্টরের উপরে তার মানে কাজটা হয়, সেটাকে বলা হয় রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। দেখেন কিভাবে, সেটা হচ্ছে তাহলে ফ্যাগোসাইটোসিসে লিখবেন এনগালফ, অর্থাৎ এটাকে লিখবেন যে সলিড পার্টিকল খাবে, সলিড পার্টিকল ভিতরে ঢুকবে, এটাকে বলা হয় ইটিং প্রসেস। দেখেন হোয়াইট ব্লাড সেল এনগালফ ব্যাকটেরিয়া, অর্থাৎ সলিড জিনিস, ইটিং প্রসেস। আর পিনোসাইটোসিসের মধ্যে লেখেন যে এই যে ভেসিকল ফর্ম যা বলেছে, এটাকে লিখেন যে এই যে দেখেন ক্যাপিলারি সেল ওয়াল থেকে যা ঢুকবে এটা হচ্ছে লিকুইড, লেখেন যে লিকুইড পার্টিকেল ঢুকবে, এবং এটাকে বলা হয় লিকুইড পার্টিকেল ঢুকবে, এটাকে বলা হবে ইটিং প্রসেস, ড্রিঙ্কিং প্রসেস, ইটিং না, ড্রিঙ্কিং প্রসেস। কারণ এখান থেকে বারবার প্রশ্ন আসতেছে, আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে, ইদানিং ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস থেকে প্রচুর প্রশ্ন আসতেছে। তারপর হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, দেখেন তো এই রিসেপ্টরটা এন্ডোসাইটোসিসের মতো কাজ করবে। আপটেক অফ কোলেস্টেরল ইনটু সেল, আপনাকে প্রশ্ন করে দিবে আপটেক অফ কোলেস্টেরল কোন রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে, আপনি লিখবেন যে সেটা হচ্ছে এন্ডোসাইটোসিসের মাধ্যমে হচ্ছে। যদি আরো স্পেসিফিক জানতে চায়, সেটা হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। দেখেছেন আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে, যে জায়গাটা হিস্টোলজি থেকে প্রশ্ন আসে এই জায়গাটা আপনাকে আমি বলে দিয়েছি, এটা ভালো করে বুঝে পজ করে নোট করে আবার রিভাইজ করবেন। চলে আসেন আমরা সাইটোপ্লাজমিক অর্গানেলি নিয়ে কাজ করব।
চলেন আমরা এখন হচ্ছে আপনাদের এন্ডোপ্লাজমিক, আপনাদের যে সাইটোপ্লাজমিক যে জিনিসগুলো আমরা পড়বো, এই জায়গাগুলো প্রত্যেকটা ইনফিনিটি স্টার। আবারও বলছি, প্রত্যেকটা ইনফিনিটি স্টার, ঠিক আছে। সাইটোপ্লাজমিক অর্গানেলি গুলো প্রত্যেকটা ইনফিনিটি স্টার। অলরেডি দুইটা থেকে আপনারা দেখে ফেলেছেন যে কোশ্চেন চলে এসেছে। রাইবোজোমে যে দেখেন, রাইবোজোম ইনফিনিটি স্টার একটা টপিক। আমি যখন রাইবোজোম আপনাদেরকে পড়াই তখন বলি এটা সবসময় ইলেকট্রন ডেন্স একটা পার্টিকেল, এবং কোনটা কি সেটা দেখার দরকার নেই। রাইবোজোমের হচ্ছে আপনার যে কোনো, এটা টাইপস হচ্ছে আপনার কিছুটা আপনার প্রোক্যারিওটিক সেলে থাকে, ইউক্যারিওটিক সেলে থাকে, এটা আমরা জানি। কিন্তু এই যে দেখেন, কিছু থাকে হচ্ছে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, কিছু থাকে স্মল রাইবোজোমাল সাব ইউনিট, এবং এই দুইটাকে এনকোর্স করে থাকে দেখেন তো মেসেঞ্জার আরএনএ। দেখতে পেরেছেন মেসেঞ্জার আরএনএ? হ্যাঁ, তাহলে লার্জ গুলো ওই যে যেটা হচ্ছে 8ts আর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে 7ts। ওকে, এরপরে চলে আসেন আপনারা বোথ ক্লাসেস, আপনারা এই জায়গাগুলো আপনারা একটু রিডিং দিবেন, এগুলো থেকে আহামরি কিছু আপনাদের লাগবে না। বাট আপনারা হচ্ছে মেইনলি দেখবেন যখন এই রাইবোজোম দানাগুলো দেখেন, এই রাইবোজোম দানাগুলো যখন আপনার অনেকগুলো একসাথে হবে পলি রাইবোজোম বা পলিজোম বলে। মেইন কথা হচ্ছে এটা দুই ধরনের। ফ্রি রাইবোজোম মানে সে ফ্রি ঘোরাঘুরি করে, সে হচ্ছে সেলের ভিতরে মানে এই সাইটোপ্লাজমের ভিতরে ঘোরাঘুরি করে। ইন্টার সাইটোপ্লাজমিক গুলো ফ্রি গুলো প্রোটিন সিনথেসিস করে। কিন্তু যে রাইবোজোম গুলো আপনার অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এই যে একটা সেলের মধ্যে যে আপনার এই যে দেখেন এইভাবে করে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো সেলের সাথে সাথে লাগানো থাকে, এই জায়গায় জায়গায় কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সেটার নাম হচ্ছে অ্যাটাচ রাইবোজোম। অ্যাসোসিয়েটেড থাকে অ্যাটাচ রাইবোজোমের সাথে, তখন প্রোটিন সিনথেসিস করে। কোন প্রোটিন? দেখেন এক্সপোর্টেবল প্রোটিন। কারণ এক্সপোর্টেবল মানে বাহিরের দিকের প্রোটিন, এটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক মানে ভিতরের দিকের প্রোটিন। এখন দেখেন এটা কিভাবে আপনারা ছবি দেখে বুঝবেন। দেখেন তো এই যে একটা নিউক্লিয়াস, এই যে আপনার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে হচ্ছে আপনার কি কি দেখেন এই যে রাইবোজোম গুলো, তাইলে এটার নাম হচ্ছে অ্যাটাচ রাইবোজোম। এটা হচ্ছে এক্সপোর্টেবল প্রোটিন করবে, এই জন্য এটার নাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখেন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম নাই, ঠিক আছে। ওকে, তারপরে চলে আসেন আমাদের এবার তাহলে রাইবোজোম থেকে মোটামুটি এতটুকু পড়লে আপনাদের জন্য যথেষ্ট। রাইবোজোমটার জন্য আসলে আপনাদের দেখেন গত রেসিডেন্সিতে আসলো, আপনারা তো 24-এ পরীক্ষা দিবেন, 23-এ আসছে রাইবোজোম আর মাইক্রোটিউবিউল মাইটোকন্ড্রিয়া, আপনাদের জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলার ইনফিনিটি স্টার আপনাদের জন্য। চলে আসেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে একটা স্যাক লাইক। এই যে দেখেন আমরা স্যাক লাইক যে বুঝে ফেলছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেকটা স্যাকের মতো, স্যাক লাইক। এবং এটা কোথায় পাওয়া যায়? হোয়ার ফাউন্ড, এটা মনে রাখবেন 2pf, হোয়ার ফাউন্ড 2pf। 2p মানে কি? প্যানক্রিয়েটিক অ্যাসিনার সেল, এবং পি মানে আরেকটা পি মানে হচ্ছে প্লাজমা সেল যেটা ইমিউনোগ্লোবিন, আর এফ মানে হচ্ছে ফাইব্রোব্লাস্ট। হ্যাঁ, 2pf ইনফিনিটি স্টার। আজকে এখানে আপনারা যেখানে যত ক্লাস করে ফেলেছেন একটা কথা লিখে রাখেন যে দীপু আপু বলেছে 5টা টপিক ছাড়া রেসিডেন্সি অথবা ডিপ্লোমাতে কোশ্চেন হবে না। এই 5টা টপিক কি? মাথা থেকে শুরু করেন হাইপোথ্যালামাস, তারপরে শুরু করেন পিটুইটারি, তারপর শুরু করেন থাইরয়েড, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, তারপর শুরু হচ্ছে ব্রেস্ট, আর হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই 5টা টপিক ছাড়া কখনোই রেসিডেন্সিতে কোশ্চেন হবে না, বলে দিলাম আপনাদেরকে। এখান থেকে যখন যা পাবেন প্রয়োজনে এই 5টা টপিক নোট করে ফেলবেন, 5টা কোশ্চেন পাবেন, ঠিক আছে। আচ্ছা চলে আসেন তাহলে প্যানক্রিয়েটিক অ্যাসিনার সেল, ফাইব্রোব্লাস্ট, প্লাজমা আর হচ্ছে প্লাজমা সেল। ওকে, এই 3টা হচ্ছে আপনারা কোথায় থাকে এটা পড়বেন, এটা আসবে। এগুলা কিন্তু সব ইনফিনিটি স্টার টপিক, আবারও বলছি ইনফিনিটি স্টার টপিক। এখন আসেন সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন। আমি কয়েকটা জায়গায় আপনাদেরকে একটু বাংলায় বুঝিয়ে দিই, আপনারাও বাংলায় লিখবেন। হিস্টোলজিটা এতটাই সৃষ্টিকর্তার দিয়ে একটা সুন্দর নেয়ামতের সাবজেক্ট, এটাকে আপনারা না বুঝে কঠিন সাবজেক্ট বানিয়ে ফেলেছেন। এই হিস্টোলজির প্রত্যেকটা অর্গানেলি পড়ি, আর আমি নিজেকে ব্লেসড মনে করি যে সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রাখার জন্য কত কিছু দিয়েছেন। একটু পরে লাইসোসোম পড়লে আরো বুঝবেন। হ্যাঁ, এখন দেখেন আপনি মনে রাখবেন কোরবানির সময় আপনি যখন হচ্ছে আপনার বাসায় চর্বি নিয়ে আসে, চর্বি, হ্যাঁ দেখবেন কিছু আপনার চর্বির দলা নিয়ে আসে, এই চর্বিগুলো দেখতে কি স্মুথ না? তাহলে আপনি মনে রাখবেন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে চর্বি, যত চর্বি জাতীয় জিনিস আছে সবগুলোকে সে সিনথেসিস করবে, অর্থাৎ ফসফোলিপিড, কোলেস্টেরল, তারপর হচ্ছে আপনার স্টেরয়েড, সবই তো লিপিড। স্টেরয়েড হরমোনের নামও যদি দিয়ে দেয়, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো সব কি দিয়ে দিবে আপনাকে ঠাস করে যে টেস্টোস্টেরন কে সিনথেসিস করবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আপনি বলবেন যে এরকম কিছু তো আমি পড়ি নাই। আসলে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিয়েছে যে স্টেরয়েড হরমোন যেহেতু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসিস করছে, তাহলে হচ্ছে আপনার স্টেরয়েড হরমোনকে সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এই কথাটা মনে রাখবেন। ওকে, তারপরে চলে আসেন পরের কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার
তাহলে রাফের ক্ষেত্রে আর কি বাকি থাকে? রাফের ক্ষেত্রে বাকি থাকে ওই যে এক্সপোর্টেবল প্রোটিন, আর বাকি থাকে হচ্ছে আপনার কার্বোহাইড্রেট। হ্যাঁ, এই সহজ কথাগুলো আমার সাথে মনে রাখবেন, মানে কিছু কিছু জিনিস মাথায় গেঁথে নিতে হবে, ওই রেসিডুয়াল নলেজ দিয়ে আপনি পাস করে আসবেন। আচ্ছা, তারপরে দেখেন তো সেটা হচ্ছে সিনথেসিস অফ এক্সপোর্টেবল প্রোটিন। দেখেন সিনথেসিস অফ এক্সপোর্টেবল প্রোটিন, সিনথেসিস অফ কার্বোহাইড্রেট পেয়ে গেছেন। দেখেন তো গ্লাইকোপ্রোটিন, আমি বলেছি যত প্রোটিন জাতীয় কথা, শুধু যদি ইন্ট্রাসাইটোপ্লাজমিক প্রোটিন বলে দিবেন না, ওটা তো ফ্রি রাইবোজোমের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে যে মাল্টি চেইন প্রোটিন। আমার মাল্টি চেইন দরকার না, আমার প্রোটিন আছে, মানে মেইন হচ্ছে প্রোটিন। এরপর হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোটিন। দেখেন আমাদের বডিতে আসলে এখানে অনেক ব্যাপার আছে, আমি যদি আপনাকে ওই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের মেইনলি হচ্ছে যেই প্রোটিনটা আছে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থেকে সে হচ্ছে লাইসোসোম এর সাথে কাজ করে সে পোস্ট ট্রান্সলেশন প্রোটিন তৈরি করবে, পুরো মেকানিজম পড়াতে গেলে ওই মেকানিজম আপনার দরকার নেই, আপনার দরকার পরীক্ষায় আপনি কিভাবে নাম্বার পাবেন, এইটা খাঁটি বাংলা ভাষায় বুঝেন। প্রথম কথা হচ্ছে, কারণ জ্যান কুরার ওই মেকানিজম বুঝাতে গেলে আপনার নিজের কাছে কঠিন লাগবে। আপনি মনে রাখবেন আপু বলেছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন মানে হচ্ছে সকালবেলায় যে আমি একটা খাবার খাই, মনে করেন সকালবেলায় আমি একটা ডিম খেলাম, এই ডিমটা কি খাওয়ার সাথে সাথে আপনার বডিতে কাজ করা শুরু করে? না, আপনার বডিতে গিয়ে সে ডিফারেন্ট অর্গানিগুলোর ভিতর দিয়ে যায়, যাওয়ার পরে সেগুলো টুকরো 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 ভাবে ভাগ হয়, ভাগ হওয়ার পরে তারপরে সে ব্লাডে গিয়ে আমাকে এনার্জি দিচ্ছে, রাইট? তাহলে এখন দেখেন তো এই যে মনে করেন এই ডিমটা, এই যে এখানে মনে করেন কিছু অর্গানিজম, রাইবোজোম, গোলগি কমপ্লেক্স, এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন কারা করে একটু পরে দেখবো, এটার ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে সে ছোট 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 ফ্র্যাগমেন্টে বের হয়ে বাহিরে বের হয়ে সে ব্লাড ভেসেলে ঢুকতেছে। তার মানে কি এই যে প্রি ট্রান্সলেশনাল ফর্ম জিনিসটা ভিতরে ঢুকে যে তারপরে প্যালাটেবল করে বডির উপযোগী করে যে ব্লাড ভেসেলে যাওয়ার জন্য যে পোস্ট ট্রান্সলেশন হয়েছে, দিস ইজ কল্ড পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোটিন। এই প্রোটিনটাকে পোস্ট ট্রান্সলেশন কে করবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখেন তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সবচেয়ে ইনফিনিটি স্টার একটা জায়গা, সেটা হচ্ছে আপনাদের হয়ার ফাউন্ড। এই যে দেখেন অ্যাড্রেনাল কর্টেক্স, আমি বলেছি না অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেখানে পাবেন সেটা কখনো ছাড়বেন না। লিভার সেল কোথায় কোথায় থাকে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যখন স্কেলেটাল মাসেল, এই যে আমাদের মাসেল পাওয়ার বলি, আমাদের প্যাক বলি, এই স্কেলেটাল মাসেলে থাকলে সেটাকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই জায়গাটা আপনার লাগবে, কারণ আমরা যখন মাসেল কন্ট্রাকশন পড়বো, আমরা যখন মাসেল কন্ট্রাকশন পড়বো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন ইনফিনিটি স্টার। দেখেন আমি যে বলেছি লিপিড, যত স্টেরয়েড হরমোন, এখানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, মানে যত স্টেরয়েড হরমোন আছে। তারপর দেখেন স্টেরয়েড অফ কোলেস্টেরল। এরপরে দেখেন কন্ট্রাকশন প্রসেস, এই যে এই জায়গাটা পার্টিকুলেট ইন কন্ট্রাকশন প্রসেস, আবারও বলছি পার্টিকুলেট ইন কন্ট্রাকশন প্রসেস অফ মাসেল। দেখেন কন্ট্রাকশন প্রসেস অফ মাসেল, অর্থাৎ মাসেল কন্ট্রাকশন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে বাই দ্য হেল্প অফ লেখেন ক্যালসিয়াম সিকোয়েস্ট্রেশন, অর্থাৎ ক্যালসিয়ামকে সে সিকোয়েস্ট্রেশন করে। সিকোয়েস্ট্রেশন লিখে রাখেন, এটা ক্যালসিয়াম সিকোয়েস্ট্রেশন। শুধু জেনেসিসের শীট পড়ে পাস হবে না, জেনেসিসের শীটও পড়তে হবে, জেনেসিসের মেন্টরদের ক্লাসও করতে হবে। এই জায়গাটা কিন্তু আপনার শীটে নেই, কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? আপনার মাসেল কন্ট্রাকশনের জন্য যে ক্যালসিয়ামটা লাগে সেটাকে সিকোয়েস্ট্রেশন করে এবং রিলিজ করে যখন ক্যালসিয়ামটা, একটু পরে আমরা যখন মাসেল কন্ট্রাকশন পড়বো এটা কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবো আমি। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার অফলাইন ক্লাসের একটা নিয়ম হচ্ছে, যারা আমি কোনো প্রশ্ন করব সেটা পারে তারা তাদেরকে আমি কফি খাওয়াই। এখন আপনি যখন অনলাইনে ক্লাস করছেন তখন তো সেটা পসিবল হচ্ছে না, আপনি হয়তো বা কোশ্চেনটা পারছেন কিন্তু আপনাকে কফি খাওয়াতে পারছি না, সেজন্য আপনি খুব দ্রুত চান্স পেয়ে যাবেন, যাতে চান্স পাওয়ার পরে আপনাকে আমি কফিটা খাওয়াতে পারি, ঠিক আছে? অথবা আপনারা পরীক্ষার আগে আমাদের অফলাইনে চলে আসবেন, আমাদের সাথে দেখা করবেন, খেয়ে যাবেন। এখন দেখেন বাই দ্য হেল্প অফ ক্যালসিয়াম সিকোয়েস্ট্রেশন অথবা রিলিজ, অথবা সিকোয়েস্ট্রেশন রিলিজ, কি রিলিজ আচ্ছা রিলিজ, হ্যাঁ। তাহলে ক্যালসিয়াম সিকোয়েস্ট্রেশন এবং ক্যালসিয়াম রিলিজ করছে কে? ক্যালসিয়াম সিকোয়েস্ট্রেশন এবং ক্যালসিয়াম রিলিজ করছে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর দেখেন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ ফর্মেশন, তাহলে গ্লাইকোজেনোলাইসিস, অর্থাৎ আপনাকে এখানে বলে দিবে গ্লাইকোজেনোলাইসিস, আপনার তো মাথায় আসবে কি বললো, তাহলে গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ ফর্মেশনকে গ্লাইকোজেনোলাইসিস বলে, সেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করবে, সে অক্সিডেশন কনজুগেশন সবকিছু করবে। এইটা হচ্ছে ইনফিনিটি স্টার লাইন, এখান
এখান থেকে প্রশ্ন অলরেডি চলে এসেছে, সেটা হচ্ছে ওই যে ড্রাগ ডিটক্সিফিকেশন আপনাকে আমি পড়িয়েছি না, সেলের দুই পাশে লিপিড বাইলেয়ার থাকে, তাহলে লিপিড বাইলেয়ার মানে ড্রাগ গুলো আপনার ঢুকে বের হয়, ডিটক্সিফিকেশন হয় আপনার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং সিক্রেটিং সেল এবং স্টেরয়েড সিক্রেটিং সেলে থাকবে। ইনফিনিটি স্টারের জায়গা, বারবার বলছি স্মুথ এন্ডোপ্লাজমিক, রাফ এন্ডোপ্লাজমিক ভালো করে পড়বেন। আচ্ছা, তারপরে আসেন গোলগি কমপ্লেক্স, আরেকটা ইনফিনিটি স্টার জায়গা। এই গোলগি কমপ্লেক্স আর নাথিং বাট এটা হচ্ছে একটা গোলগি অ্যাপারেটাস কমপ্লেক্স, হাইলি ডাইনামিক একটা মেমব্রেন। দেখেন এটা হচ্ছে একটা গোলগি কমপ্লেক্স, দিস ইজ গোলগি কমপ্লেক্স। দেখেন এটা দেখতে অনেকটা ভেসিকল, সিক্রেটরি, যে পকেটিং, প্যাকেজিং এর মতো। হ্যাঁ, সৃষ্টিকর্তা এরকম একটা গোলগি কমপ্লেক্স দিয়ে দিয়েছে, দিয়ে কি করেছে দেখেন, আপনার যখন এই গোলগি কমপ্লেক্সও কিন্তু আপনার পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোটিন করে, অর্থাৎ প্রোটিন যখন এদিক দিয়ে ঢুকে, এই যে যেদিক দিয়ে প্রোটিনটা ঢুকে নিজেকে ছোট ছোট অংশে ভাগ করার জন্য দিস ইজ কল্ড সিস ফেজ। অর্থাৎ যেই জায়গা দিয়ে এন্ট্রি হয় তাকে বলে সিস ফেজ, যে জায়গা দিয়ে এক্সিট হয় তাকে বলে ট্রান্স ফেজ, তাহলে যে জায়গা দিয়ে ঢুকতেছে সিস ফেজ, যে জায়গা দিয়ে বের হচ্ছে তাকে বলে ট্রান্স ফেজ। তাহলে সিস ফেজ এবং ট্রান্স ফেজ ইজ রিলেটেড টু গোলগি কমপ্লেক্স। অলরেডি এখান থেকে প্রশ্ন চলে এসেছে, একবার বলেছিল সিস এন্ড ট্রান্স ফেজ ইজ রিলেটেড টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মানে কি ফলস। তাহলে এই যে দিক দিয়ে প্রোটিনটা ঢুকে ভাগ হয়ে এই যে রাস্তা দিয়ে বের হচ্ছে তাকে বলা হয় ট্রান্স ফেজ, এখন আসেন গোলগি কমপ্লেক্স, সিস এন্ড ট্রান্স ফেজ, এই জায়গাটা আপনারা দেখবেন। দেখেন তো এন্ট্রি ফেজ কে বলা হয় সিস ফেজ এবং এক্সিট ফেজ কে বলা হয় ট্রান্স ফেজ। 9 নাম্বার পেজের এই লাইনগুলো দাগান। এরপরে চলে আসেন 9 নাম্বার পেজের ফাংশন অফ গোলগি অ্যাপারেটাস ইনফিনিটি স্টার। কিভাবে দেখেন তো, মডিফিকেশন অফ প্রোটিন, আমি বলেছি যত প্যাকেজিং, পকেটিং, স্টোরিং আসবে, দেখেন প্যাকেজিং অফ প্রোটিন, তারপর হচ্ছে স্টোরিং অফ হচ্ছে আপনার ডিফারেন্ট ম্যাটেরিয়াল গুলো, এই লাইনটা ইনফিনিটি স্টার। কারণ কি, আমাদেরকে সৃষ্টিকর্তা লাইসোসোম নামক একটা অটোফেগি করার জন্য একটা অর্গানেলে দিয়ে দিয়েছে, যেটা প্রডিউস হয় গোলগি কমপ্লেক্স, মানে গোলগি কমপ্লেক্স থেকে লাইসোসোমটা আসে, এরকম একটা স্টেম এসেছে এবং এটা আপনারা অবশ্যই ট্রু দিবেন। লাইসোসোম কি, এটা তো আমরা একটু পরে জানবো। ওকে, এরপর চলে আসেন, ইট ইজ নেসেসারি ফর, এই যে এই লাইনটা আপনাদের নেক্সট আসতে পারে, আমি বলে দিচ্ছি নেক্সট এই লাইনটা দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে যে নেসেসারি ফর সিনথেসিস অফ অ্যাক্রোসোম ইন স্পারমাটোজোয়া। অর্থাৎ চিন্তা করেন, কোথায় অ্যাক্রোসোম, যে অ্যাক্রোসোম থেকে হাইলোরেনিক অ্যাসিড বের হয়ে আমাদের স্পার্ম পেনিট্রেশন করে আমাদের ওভামের কাছে যায়, তারপর দুজন মিলেমিশে একাকার হয়ে জাইগোট তৈরি করে, তাই তো। এখন চিন্তা করেন যে এই অ্যাক্রোসোম যে তার মাথায় থাকে, এইটা সিনথেসিসে কে হেল্প করে, গোলগি কমপ্লেক্স হেল্প করে। তাহলে বুঝছেন যে গোলগি কমপ্লেক্স কেন এত ইম্পর্টেন্ট। আর এই জায়গাটা যে ইনফিনিটি স্টার, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোটিন কে করে দেখেন তো, আমরা একটু আগে দেখে আসছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার সাথে রাইবোজোম লেগে থাকে, রাইবোজোম আর হচ্ছে গোলগি কমপ্লেক্স, এই তিনটা জিনিস পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোটিন করে। চলে আসেন লাইসোসোম, আমাদের একজন শ্রদ্ধেয় ডক্টর আছেন যিনি হচ্ছে এই লাইসোসোম বা অটোফেগি দিয়ে অনেক কিছু করে ফেলছে, তাই না আমাদের দেশে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একজন মানুষ, আপনি কি করেন জানেন, এত বেশি মানে আপনার টক্সিন আপনার বডি থেকে রিলিট হয়, আপনি এত বেশি টক্সিক থাকেন, আপনি এত বেশি লেড সিসার মধ্যে হাঁটেন, বিশেষ করে যারা ঢাকা শহরে আছেন তারা তো বুঝেন। এই এত কিছুর মধ্যে বসবাস করে আপনি যখন চিন্তা করেন যে আপনার লাইফে আপনি এখন এই যে আমার ক্লাস শুনতে শুনতে হয়তো রাতে বা সন্ধ্যায় একটু ভাজাভুজি খাচ্ছেন, যেটা কোরমার টাইনের মধ্যে একদম দেখা গেছে কালো তেলে একটা পুরি সিঙ্গারা ভাজা আপনি সেটা খাচ্ছেন, এগুলো তো বডির জন্য খুবই হ্যাজার্ডাস এবং এগুলো গিয়ে ডিরেক্ট সেলকে ইনজুরি করছে। এবং যখন সেলকে ইনজুরি করতে করতে আপনার টক্সিন প্রডিউস হচ্ছে, সৃষ্টিকর্তা তো চিন্তা করেছে এরা তো হিউম্যান বিং, এরা তো আমার কথা শুনবে না, এরা তো এই পচা পচা জিনিসগুলো খাবে, এরা তো নিজেদের হেলথ কনসিয়াস হবে না, এরা ফ্রেশ ভেজিটেবল খাবে না, এরা ওই আপনার হচ্ছে বার্গার, তারা হচ্ছে এই জাঙ্ক ফুড গুলো খাবে। তো তখন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির সময় লাইসোসোম নামক একটা জিনিস দিয়ে দিয়েছে, যেটা গোলগি কমপ্লেক্স থেকে আসবে। এই লাইসোসোমটা কি করে, আপনার ওই খারাপ জিনিসগুলোকে খেতে থাকে, খেতে একটা সময় না সে আপনার আর নিতে পারে না। যে মানুষ বলে না যে একটা মানুষ অনেক বেশি টক্সিক জিনিস নিতে একটা সময় সে আর পারে না, তখন আউটব্রাস্টিং হয়। এই আউটব্রাস্টিংটাই মানে হচ্ছে তখন সে সুইসাইড করে ফেলে। অর্থাৎ এই সেলটা তখন কি করে জানেন, তখন এই সেলটা হচ্ছে সুইসাইড করে। এই জন্য এই লাইসোসোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, এবং সে কি করে, ওই সুইসাইডটাকে বলা হয় অটোফেগি, অর্থাৎ যে নিজেকে খেয়ে ফেলে। তাই তো আপনারা পটকা মাছ দেখেছেন কিনা, যে সামুদ্রিক একটা মাছ পানি খেতে সে পুটুস করে ফেটে যায়।
অর্থাৎ সে নিজে নিজেই ফেটে যাচ্ছে। হ্যাঁ, এখন নিজেই নিজেকে যখন মেরে ফেলছে তখন তো সুইসাইড বলে, আর অপরে মারলে তো হোমিসাইড। তখন হচ্ছে আপনার এই ব্যাপারটা কি, যে এই যে সে আর নিতে পারছে না টক্সিন গুলো, তখন সে নিজেই নিজেকে খেয়ে ফেলছে, খেয়ে ফেলে আপনাকে হচ্ছে সে মুক্ত করে দিচ্ছে এবং আপনাকে ভালো রাখছে। তো এই জন্য এই জায়গাটা মানে হচ্ছে অটোফেগি, এই জায়গাটা মানে সুইসাইডাল ব্যাগ। এসবিএ তে এসেছে প্রশ্ন, বারবার বলতেছি, এমসিকিউ এবং এসবিএ দুইটার জন্যই এটা ইনফিনিটি স্টার। লাইসোসোম, দেখেন আমি যতগুলো কথা বলেছি, লাইসোসোমে হচ্ছে গ্রেট ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি থাকে, তারপর হচ্ছে লাইসোসোমাল এনজাইম। দেখেন এই জায়গাটা আপনাদেরকে আমি বলে দেই, পৃথিবীতেই একটা এনজাইম জায়গা আছে যেখানে মুখস্থ করার মতো কোনো জিনিস আসলে এটা মুখস্থ ছাড়া কোনো নিয়ম নাই যে মনে রাখার, এটা আপনাদের লাস্ট আওয়ারে কোশ্চেন আছে, সো ভালো করে পড়বেন। দেখেন দ্য মোস্ট কমন লাইসোসোমাল এনজাইম অ্যাসিড হাইড্রোলেজ, আবারও বলছি অ্যাসিড হাইড্রোলেজ, অ্যাসিড হাইড্রোলেজ। এই যদি বলা হয় যে লাইসোসোমাল এনজাইম মানে লাইসোসোম যে অটোফেগি করে, কিসের জন্য করে, কোন এনজাইমের জন্য করে, সেটা হচ্ছে অ্যাসিড হাইড্রোলেজ এনজাইমের জন্য করে। ঠিক আছে, তারপরে চলে আসেন, সেটা হচ্ছে এখানে কোন কোন এনজাইম থাকে, এটা কোশ্চেন সলভ করতে গেলে পারবেন। প্রোটিয়েজ, নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে কি ডিএনএ এজ আরএনএ এজ, তার মানে কি রাইবো নিউক্লিয়াস, ডিঅক্সিরাইবো নিউক্লিয়াস। তারপর হচ্ছে ফসফাটেজ, ফসফোলাইপেজ, সালফাটেজ, বিটা গ্লুকোরিনেজ আর হচ্ছে লাইপেজ। এই কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলবেন ট্রিপল স্টার দিয়ে, কারণ এখান থেকে একবার প্রশ্ন এসেছে। এরপর চলে আসেন টাইপ, সেটা হচ্ছে প্রাইমারি লাইসোসোম আছে যেটা ক্যান ডিগ্রেড, সেকেন্ডারি লাইসোসোম ডিগ্রেড, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আর ফাংশনটা ইনফিনিটি স্টার। এই যে দেখেন আমি যতগুলো কথা বলেছি সবগুলো এখানে আছে, সুইসাইডাল ব্যাগ আছে এবং অটোফেগি আছে, দেখেছেন নিজে নিজেকে খেয়ে ফেলা, এটা অটোফেগি। তাহলে আপনি দেখেন এখন আমরা পড়বো প্রাইমারি লাইসোসোম। একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে গোলগি কমপ্লেক্স, গোলগি কমপ্লেক্স থেকে লাইসোসোমটা আসলো, এই যে লাইসোসোমটা আসলো, সে অ্যাসিড হাইড্রোলেজ কন্টেন্ট করে। কিন্তু একটা লাইসোসোম নর্মালি তো সে কাজ করবে না। নর্মালি কেন কাজ করবে, সে তো নর্মালি বসে আছে। যখন একটা ফরেন পার্টিকেল তার ভিতরে ঢুকবে তখন তাকে বলা হয় সেকেন্ডারি লাইসোসোম। আবারও বলছি, তখন তাকে বলা হয় সেকেন্ডারি লাইসোসোম, তখন তাকে বলা হয় সেকেন্ডারি লাইসোসোম। এই যে দেখেন এখানে অ্যাসিড হাইড্রোলেজটা ইনঅ্যাক্টিভ, এখানে সে কাজ করতে পারছে না, কারণ মাত্র সে লাইসোসোমটা ছোট একটা বাচ্চা মানুষ আসছে। যখন একটা ফরেন পার্টিকেল তার কাছে আসবে, এই যে ফরেন পার্টিকেল, এই যে ফরেন পার্টিকেলের সাথে যুক্ত হবে এই যে হচ্ছে একটা লাইসোসোম, তখন এই লাইসোসোমটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হলো, ব্রেকডাউন হলো, হয়ে সে বডি থেকে এটাকে রিলিজ করে দিবে, এই জন্য সেকেন্ডারি লাইসোসোম। দেখেন একটা প্রশ্ন, এই জন্য বলা হয় প্রাইমারি লাইসোসোম কান্ট ডাইজেস্টিভ ইভেন্ট, কারণ কি তার তো কোনো অ্যাসিড হাইড্রোলেজ কাজই করছে না, কোনো ফরেন পার্টিকেল আসতেছে না। কিন্তু আপনার সেকেন্ডারি যে লাইসোসোমটা আছে, দেখেন খেয়াল করেন, সেটা হচ্ছে সেকেন্ডারি যে লাইসোসোমটা আছে সেটা হচ্ছে ক্যান ডিগ্রেড, সেকেন্ডারি লাইসোসোম ক্যান ডিগ্রেড, সেকেন্ডারি লাইসোসোম ক্যান ডিগ্রেড, আপনার ডাইজেশন হবে, সেকেন্ডারি লাইসোসোম কি হবে, ডাইজেশন হবে। এই দুইটা লাইন মনে রাখবেন। চলে আসেন মাইটোকন্ড্রিয়া, এটা তো অলরেডি 2023-এ প্রশ্ন আসছে। একটা লাইন সবাই জানেন, সেটা হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল, এটা তো জানেন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মেমব্রেনাস নাকি নন মেমব্রেনাস, আমরা পড়েছি যে আমরা নন মেমব্রেনাস গুলো পড়েছি, রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী। তাহলে মাইটোকন্ড্রিয়া সেটা হচ্ছে আসলে মেমব্রেনাস অর্গানেলি। ওকে, এখন মেমব্রেনাস অর্গানেলির মধ্যে আপনি এটা পড়বেন হচ্ছে রড শেপ, এটা তো এটিপি তৈরি করে, এই লাইনটা পড়বেন। এবং আপনি দেখেন তার ওন ডিএনএ আছে, এখান থেকে এসবিএ অলরেডি চলে এসেছে। আমি কিন্তু আপনাদের এসবি এবং এমসিকিউ জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি, বারবার বলছি ধরিয়ে দিচ্ছি। এরপরে কোনো প্রবলেম হলে আমার ফেসবুক মেসেঞ্জার আইডি নেম হচ্ছে আসমা ফারুকি দীপু, আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ হেল্প করব। আচ্ছা চলে আসেন, সেটা হচ্ছে যে আপনার নাম্বার। দেখেন ডিপেন্ডস অন, এটা হচ্ছে কি কি থাকে, দেখেন কার্ডিয়াক মাসেল এবং সাম কিডনি টিউবিউল, দেখেছেন কোথায় কোথায় হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়া থাকে এগুলো। আর 100% ম্যাটারনালি ইনহেরিটেড, এই লাইনটা ইনফিনিটি স্টার। অর্থাৎ আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে, শুধু এই লাইনটা দাগান, যে লাইনগুলো আমি বারবার বলছি, আমি যে লাইনগুলো বলবো এর বাইরে আপাতত পড়ার দরকার নেই, এগুলোই আগে গিলেন, এগুলাই আগে হচ্ছে ভালো করে প্যালাটেবল করেন, তারপরে বাকি কথা। আচ্ছা তাহলে এই মাইটোকন্ড্রিয়া আমরা জানি পাওয়ার হাউস, এবং সে হচ্ছে দেখেন এই যে একটা মাইটোকন্ড্রিয়া, যার আউটার মাইটোকন্ড্রিয়া দেখেন, যার আউটার নিউক্লিয়ার মেমব্রেন থাকে এবং দেখেন যার ইনার নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এবং ইনার নিউক্লিয়ার মেমব্রেনটা যখন ভিতরে ঢুকে ঢুকে এরকম কুচকে যায় তার নাম হয়ে যায় কি বলেন তো, ক্রিস্টি। ইনার নিউক্লিয়ার মেমব্রেনটা যখন তার ভিতরে কুচকে যায় তার নাম হয়ে যায় ক্রিস্টি, এবং ভিতরে যে অর্গানেলগুলো, এই যে ভিতরের জায়গাটাকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে এইখানে
আপনাদের যে জায়গাটা মেইনলি জানতে হবে সেটা হচ্ছে ক্রিস্টি, এবং এই যে দেখেন এগুলাকে বলা হয় সব ক্রিস্টি জাংশন। এইখানে মাইটোকন্ড্রিয়ার আমাদের নিউক্লিয়াসের নিজস্ব হচ্ছে আপনার আপনার হচ্ছে একটা নিউক্লিয়াসের নিজস্ব যেই ডিএনএ থাকে, অর্থাৎ হচ্ছে সেই ডিএনএটা হচ্ছে ম্যাটার্নাল এবং প্যাটার্নাল বোথ অরিজিন। কিন্তু মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাটার্নাল অরিজিন। দেখেন এটা, এই জন্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা এম ফর মাদার এটা এসবিএ তে এসেছে যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কই থেকে আসে। আপনাদের জন্য এমসিকিউ তেও আসতে পারে। আমি যে যে জায়গাগুলো এসবিএ এবং এমসিকিউ লিখছি এগুলো অবশ্যই আপনারা নিজেরাও লাল কালিতে লিখে নেবেন, ঠিক আছে, লাল কালিতে লিখে নেবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। ওকে, তারপরে চলে আসেন সেটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তাম আউটার ইনার, এটা তো ফোল্ডিং এর ব্যাপারটা আছে। এই যে দেখেন পাওয়ার হাউস অফ সেল এনার্জি জেনারেশন, এই লাইনটা পড়বেন। এখন মেইন কথা হচ্ছে কি, আপনারা যখন হচ্ছে মেটাবলিজমে পড়বেন যে কিছু কিছু পাথওয়ে মাইটোকন্ড্রিয়াতে হয়, কিছু কিছু পাথওয়ে সাইটোপ্লাজমে হয়, ওখানে ডিটেলস পড়বেন। বাট আমার হিস্টোলজি থেকে যে জায়গাটা দরকার আমি শুধু সেটাই পড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে, দেখেন তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটা যদি একটা মাইটোকন্ড্রিয়া হয়, এই মাইটোকন্ড্রিয়ার যদি এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তাই না, আর এটা হচ্ছে ভিতরেরটা কি সাইটোপ্লাজম, তাই তো। এখন মেইন কথা হচ্ছে ম্যাট্রিক্স, ভিতরেরটা ম্যাট্রিক্স। এখন আপনাদের এখানে একটা সূত্র লেখেন, রক বিটা, এখানেই লিখছি রক বিটা অর্থাৎ রেসপিরেটরি চেইন। দেখেন রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই যে রক রেসপিরেটরি চেইন, ওতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, হ্যাঁ, এই রক বিটা সিতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল, আর কেতে হচ্ছে দেখেন কিটোজেনেসিস, বিটা মানে হচ্ছে বিটা অক্সিডেশন। তাহলে এই সবগুলো জিনিস হয় হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়ার ভিতরে। যদি আরেকটু ডিপলি পড়তে চান তাহলে হচ্ছে এই দুইটা, প্রথম দুইটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়, আর এই যে পরের তিনটা এটা হচ্ছে আউটার, এটা হচ্ছে ম্যাট্রিক্সে হয়, আর যদি মনে রাখতে না পারেন রক বিটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়। ইনফিনিটি স্টার লাইন হচ্ছে ডিএনএ এবং আরএনএ, আপনার মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ আছে কিন্তু আরএনএ এবং প্রোটিন সিনথেসিস করে, এটা অলরেডি প্রশ্ন এসেছে। এই লাইনটা ইনফিনিটি স্টার এবং হচ্ছে কন্টেইন রাইবোজোম, সাথে লিখতে হবে অ্যাপোপ্টোসিস করে। এইটা নতুন আপনাদের একটা পরীক্ষায় স্টেম এসেছে, আপনাদের জন্য মাইক্রো লেভেলে সব বলে দিচ্ছি, তারপরও যদি আপনাদের একদম পড়া গুছিয়ে দিচ্ছি হিস্টোলজির। দেখেন এই অ্যাপোপ্টোসিস, তাহলে মাইটোকন্ড্রিয়া কি করবে, অ্যাপোপ্টোসিসে হেল্প করবে, হ্যাঁ, এটা এমসিকিউতে এসেছে। ওকে, তারপর চলে আসেন ইনফিনিটি স্টার জায়গা, সেটা হচ্ছে কোন কোন জায়গায় এনার্জি বেশি দরকার, হাই মেটাবলিক সেল কোনগুলো, লিভার, কিডনি, তারপর হচ্ছে কিডনি টিউবুল, হার্ট, প্যানক্রিয়াস, স্কেলেটাল মাসেল, আর হচ্ছে সিক্রেটরি সেল, কার্ডিয়াক সেল, আর সাম কিডনি টিউবিউল। আর যেটা হচ্ছে অ্যাবসেন্ট, আবারও বলছি যেটা হচ্ছে অ্যাবসেন্ট সেটা হচ্ছে আরবিসি এবং টার্মিনাল কেরাটিনোসাইট। অ্যাবসেন্ট থাকে হচ্ছে আরবিসি এবং টার্মিনাল কেরাটিনোসাইটসে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে। এরপর চলে আসেন এই জায়গাটা ইনফিনিটি স্টার। দেখেন এই একটা বক্সের প্রথম লাইন থেকে আপনারা প্রশ্ন পেয়েছেন। আপনারা অনেক সময় পড়তে গেলে বলেন মনে হয় জেনেসিসেই পরীক্ষা দিয়েছি, মনে হচ্ছে জেনেসিসের শীট থেকেই সব এসেছে, সব তো মেইন বই থেকে আপনাদেরকে পড়াচ্ছি। এই বক্সটা এর আগে কখনো আপনার এই শীটের আগে কখনো কেউ আপনাদেরকে কোনো জায়গায় পড়ায়নি, কিন্তু যখনই আমরা আমাদের শীটে এই জিনিসটা পড়িয়ে আপনাদেরকে পড়েছি আপনারা কোশ্চেনের অ্যান্সারটা পেরেছেন। দেখেন ইনহেরিটেড ফ্রম বোথ হচ্ছে আপনার নিউক্লিয়ার ডিএনএ হচ্ছে বোথ প্যারেন্টস থেকে আসবে, আর হচ্ছে এটা দেখতে লিনিয়ার। আর ওই যে দেখেন আমি মাইটোকন্ড্রিয়াতে যে একটা সার্কুলার ডিএনএ, দেখেন আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে অন্তত ভুল না হয়। দেখেন এই যে সার্কুলার ডিএনএ, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এটা শুধুমাত্র ম্যাটার্নাল অরিজিন। দেখেন ইনহেরিটেড ফ্রম মাদার অনলি এবং সার্কুলার, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন এসেছে। ভবিষ্যতে যদি প্রশ্ন আসতে পারে, কোথা থেকে আসতে পারে, প্রশ্ন আসতে পারে তিনটা জায়গা থেকে। দেখেন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভ্যারিড বাই রিকম্বিনেশন, এটা রিকম্বিনেশন হয়, এটাতে নো রিকম্বিনেশন। এবং মিউটেশন মানে কি, আজকে একরূপ কালকে একরূপ পরশুদিন আরেক রূপ। মনে রাখবেন এইখানে ম্যাটার্নাল এবং প্যাটার্নাল থাকে বলে মিউটেশন রেটটা কম, মানে রূপ চেঞ্জ করে কম। কিন্তু আপনারা নিজেরাই বলেন নারী হচ্ছে বহুরূপী, হ্যাঁ, ওই নারী বহুরূপী বলে এইটা যে আপনার হচ্ছে ম্যাটার্নাল
অরিজিন, সো এটা হায়ার মিউটেশন রেট, ঠিক আছে। আর যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে আপনার এখানে সিঙ্গেল জিন এক্সপ্রেশন হয়, এখানে মাল্টিপল জিন এক্সপ্রেশন হয়। এই দুইটা জায়গা থেকে যদি ফিউচারে কখনো কোনো প্রশ্ন আসে এখান থেকে আসতে পারে, হ্যাঁ। আর এটা তো ডিপ্লয়েড হবে, কারণ কি মা বাবা দুজনের, আর এটা শুধু মায়ের, তাই হ্যাপ্লয়েড হয়, হ্যাঁ। এই কয়েকটা লাইন দাগিয়ে রাখেন যে প্রবাবলি ফিউচারে আসতে পারে, আপনারা পরীক্ষার আগের দিন একটু দেখে যাবেন। আচ্ছা, চলে আসেন যে এই যে দেখেন কারা কারা প্রোটিন সিনথেসিস করে। দেখেন মাইটোকন্ড্রিয়া প্রোটিন সিনথেসিস করে, রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস করে। মাইটোকন্ড্রিয়া কন্টেইন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কি কি কন্টেইন করে এটা একবার রিডিং দিবেন, শুধু রিডিং দিবেন, শুধু রিডিং, অর্থাৎ আজকে পড়বেন, এরপরে আর পরীক্ষার আগে কখনো পড়বেন না, ঠিক আছে। চলে যান আপনারা, এরপরে হচ্ছে আপনাদের জন্য দরকার হচ্ছে 12 নাম্বার পেজ। 12 নাম্বার পেজে চলে আসেন, এটা আমাদের 12 নাম্বার পেজ থেকেই বলছি। আচ্ছা, 12 নাম্বার পেজে তারপরে দেখেন আপনার সেন্ট্রিওল বা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম আসলে কি? এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার অফ মাইক্রোটিউবিউল। এখন আপনাদের আসলে মাইক্রোটিউবিউল কি, মাইক্রোফিলামেন্ট কি, এগুলো আমরা পড়বো মানে কি, দেখেন একটা জিনিস আপনাদেরকে, আপনারা জানেন যে সেলের স্কেলেটন আছে, অর্থাৎ আপনারা এখন এই মুহূর্তে যে রুমটাতে বসে ক্লাস করছেন, এই রুমের মাথায় 4টা পিলার আছে। এই পিলারকে বলা হয় হচ্ছে এই রুমের মেইন দেহ। কারণ কি, পিলারটাই আপনার রুমটাকে শেপ দিয়েছে। তাহলে সেলুলার শেপ কে করে? সাইটো মানে সেল, স্কেলেটন মানে কঙ্কাল। তাহলে সেলুলার কঙ্কাল তন্ত্র কে করছে? এই যে আপনার হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। দ্যাটস লাইক সেরকম যে আপনি যখন একটা বাড়ি করছেন, কিছু মাঝারি সাইজের রড লাগে, কিছু বড় সাইজের পিলার লাগে, কিছু ছোট সাইজের পিলার লাগে। ওই অনুপাতেই সেলের এই স্কেলেটন গুলো মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কেন এরকম নাম হলো? তাদের সাইজের উপরে, কোনোটা 25 ন্যানোমিটার, কোনোটা 7 ন্যানোমিটার, কোনোটা 5 ন্যানোমিটার, হ্যাঁ। এখন এই যে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, এই যে দেখেন কি বলেছে, সিলিন্ড্রিক্যাল, এই মাইক্রোটিউবিউল দিয়ে আমাদের সেন্ট্রিওলটা তৈরি। এই সেন্ট্রিওলটা কি, সেলের মধ্যে আমাদের যে ডিভিশন করবে জানিয়ে, দেখেন হাইলি অর্গানাইজড মাইক্রোটিউবিউল ইজ কল্ড সেন্ট্রিওল। এইটা কি থাকে? 9 সেটস। আবারও বলছি 9 সেটস। অর্থাৎ কি হয় জানেন, এই সেন্ট্রিওল গুলো দেখতে এরকম, এক একটাতে 3টা করে থাকে। এই একটা সেট, এই একটা সেট, আবার এই যে এরকম এখানে 3টা করে থাকে, এই আরেকটা সেট, এরকম 9টা সেট। এখানে তো 2টা আঁকলাম, এরকম 9টা সেট, তবে সেটের মধ্যে 3টা করে থাকে। যদি বলি 27টা অথবা 9 সেটস, কারণ একটা সেটে 3টা করে থাকে, তাহলে 9 সেটে শুধু দাগাবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে ফাংশন অফ সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। এই সেন্ট্রিওলটা কি জিনিস? এটা মাইক্রোটিউবিউলের একটা জিনিস, এবং সে কি করে? মাইটোটিক স্পিন্ডল ডিভাইডিং সেলে। দেখেন কি করে সে? ডিরেক্ট ফরমেশন অফ মাইটোটিক স্পিন্ডল। সে কি করে? মাইটোটিক স্পিন্ডলকে ফরমেশন করে। আবারও বলছি, সে মাইটোটিক স্পিন্ডলকে ফরমেশন করছে, সে মাইটোটিক স্পিন্ডলকে ফরমেশন করছে, হ্যাঁ, ইন ডিভাইডিং সেল। ওকে, এটা মাথায় রাখবেন। শেষ। তারপর হচ্ছে প্যারাক্সিজম বা মাইক্রোবডিস। প্যারাক্সিজম বা মাইক্রোবডিস থেকে প্রশ্ন এসেছে। আপনারা আপনাদের গাইনিরা যারা বা অন্যরা যদি কখনো এসবিএ পাল সলভ করতে যান, ওটা যদিও আপনাদের রেসিডেন্সি ডিপ্লোমাতে লাগে না, বাট এখান থেকে আমি বলি প্যারাক্সিজম কি, এটা সৃষ্টিকর্তা আরেকটা অর্গানলি আপনার বডিতে দিয়ে দিয়েছে, যার ভিতরে দেখেন তো ক্যাটালেজ এবং ডিঅ্যামাইনেজ, অক্সিলেজ, ইউরেটেজ এবং হচ্ছে হাইড্রোগ্লিজে আপনার হচ্ছে হাইড্রোক্সি অ্যাসিড অক্সিডেজ থাকে। এই যে হাইড্রোজেন পারঅক্সাইড আপনার বডিতে, এটা কি একটা ফ্রি র্যাডিক্যাল, অর্থাৎ এই যে একটা খারাপ জিনিস আপনার বডিতে যে তৈরি হচ্ছে, এই খারাপ জিনিসটা থেকে প্যারক্সিজমের ভিতরে ক্যাটালেজ নামক এনজাইম থাকে, সে কি করে? পানি এবং অক্সিজেন তৈরি করে দেয়। তখন কি হয় দেখেন, এই পানি আর অক্সিজেন তৈরি করে দিলে একটা ভালো জিনিস তৈরি হয়ে গেল। তাহলে এই যে ক্যাটালেজ এনজাইমটা কে কন্টেইন করে? পারঅক্সিজম কন্টেইন করে। এবং পারঅক্সিজম নিয়ে ইএনটি বা অন্যান্য ফ্যাকাল্টিতে আপনার মাঝে মাঝে এফসিপিএস এ প্রশ্ন আসে। এখনো রেসিডেন্সিতে শুধু এই কয়েকটা লাইন থেকেই প্রশ্ন এসেছে, এর থেকে বেশি আপনাদের আসেনি, হ্যাঁ। এটা একটু মনে রাখবেন, প্যারঅক্সিজম থেকে এই লাইনগুলো পড়বেন, হ্যাঁ। প্যারঅক্সিজম ট্রিপল স্টার দিয়ে পড়বেন। চলে আসেন সাইটোস্কেলেটন। এই যে বললাম সেলের কঙ্কাল তন্ত্র, দেখেন তো এই যে মাইক্রোটিউবিউল 25 ন্যানোমিটার, মাইক্রোফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট মানে কি? অ্যাক্টিন ফিলামেন্ট, যেটা মাসেল কন্ট্রাকশনে হেল্প করবে, 7 ন্যানোমিটার, এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট 10 ন্যানোমিটার, মানে তাদের মাঝামাঝি, তাই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই জায়গাগুলো ইনফিনিটি স্টার। এবার চিন্তা করতে পারেন যে একটা টপিক থেকে রেসিডেন্সিতে ইনফিনিটি স্টারের জায়গা থেকে 2টা কোশ্চেন আসছে, দেখেন
সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে প্রশ্ন আসছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আগে সবসময় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে প্রশ্ন আসতো, কিন্তু আমরা পড়ানোর সময় মাইক্রোটিউবিউলকে ইনফিনিটি স্টার বলতাম। দেখেন এবার লেগে গেছে, কোশ্চেন চলে এসেছে। এই জন্য আপনাদের সবাই যখন ফোন করে, আপু আপনি যা বলেছেন তা থেকে প্রশ্ন এসেছে, আপনি যখন অনেকগুলো সেশন ধরে শুধু পড়াশোনার রিলেটেড আপনি অনেক বেশি ঘাটাঘাটি করবেন, তখন মেন্টররা বুঝেই যায় যে কোথা থেকে আসলে নেক্সট কোশ্চেন গুলো হতে পারে। হ্যাঁ, সো আপনারা আমাদের যে কথাগুলো বলছি এগুলো একদম যা বলছি এগুলো টু দা পয়েন্টে পড়ে যান, এগুলো দিয়েই পাস হবে ইনশাল্লাহ। আমরা পাস করে এসেছি, আপনারাও করবেন। তাহলে দেখেন, ডিটারমিন দ্য সেল শেপ, মানে কি আমি বলেছি ওই রড গুলো সেলকে শেপ দিবে, তাই তো? তাহলে সেল শেপ এবং হচ্ছে অ্যালাউ মুভমেন্ট অফ ইন্টায়ার সেল, এটার ফাংশনটা পড়বেন, ফাংশনটা পড়তে হবে। এরপরে চলে আসেন, এখান থেকে আপনাদের জন্য সুখবর হচ্ছে কিছুই তেমন লাগবে না, শুধু ওই ডায়ামিটারটাই পড়বেন। আর যারা আমি বলছি যারা হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন, অথবা আপনারা সবাই শুধু একটু কি ফাংশনটা একবার একটু দেখবেন, যে এরা পোলারিটি মেনটেন করে এবং মুভ করে সেলের ভিতরে শেপে, এবং হচ্ছে স্ট্রেনথেন দ্য টিস্যু অ্যান্ড মেনটেনিং দ্য সেল শেপ। হ্যাঁ, এই জায়গাটা একটু পড়বেন ভালো করে। ওকে, তারপরে চলে আসেন মাইক্রোটিউবিউল, ইনফিনিটি স্টার। এটা অলরেডি তো 2023-এ প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? দেখেন এই মাইক্রোটিউবিউলের সাইজ হচ্ছে 25 ন্যানোমিটার। আপনাদের প্রশ্ন যেখান থেকে আসবে সেটাও আমরা বলে দিয়েছি যে এরা সিগনিফিকেন্ট কি করবে, মেনটেন করবে সেলের শেপকে, যে দেখেন সেলের শেপকে মেনটেন করবে। এবং আরেকটা দেখেন এটা কি করে, নিউরন এবং মেলানিন ট্রান্সপোর্ট পিগমেন্ট সেল এবং হচ্ছে আপনার ক্রোমোজোমে হেল্প করবে। কিন্তু মেইন ইম্পর্টেন্ট কি জানেন, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ইনফিনিটি স্টার জায়গা, এটা সেন্ট্রিওলে থাকে, বেজাল বডিতে থাকে, সিলিয়াতে থাকে, ফ্লাজেলাতে থাকে, মাইক্রোটিক স্পিন্ডলে থাকে। এখান থেকে প্রশ্ন এসেছে ইনফিনিটি স্টার, এখান থেকে প্রশ্ন এসেছে। আপনাদেরকে আমি এই জায়গাটাই ইনফিনিটি স্টার দিয়ে আগের ব্যাচেও পড়িয়েছি, অথবা কেউ যদি এবার সেকেন্ড বার ক্লাস করেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি এই জায়গাটা আপনাদেরকে ইনফিনিটি স্টার দিয়ে বলে দিয়েছিলাম। ওকে, তারপরে হচ্ছে মাইক্রোফিলামেন্টস বা অ্যাক্টিন ফিলামেন্টস। আমরা জানি মাইক্রোফিলামেন্ট হচ্ছে আমাদের মাসেল কন্ট্রাকশনের জন্য একটা মাসেলের ভিতরে অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে। এর মধ্যে যেটা কন্ট্রাক্টাইল পাওয়ার আছে সেটা হচ্ছে অ্যাক্টিন, মায়োসিনের কন্ট্রাক্টাইল পাওয়ার নেই। ওই মাইক্রোফিলামেন্ট হচ্ছে কন্ট্রাক্টাইল পাওয়ার আছে। সো 5 থেকে 7 ন্যানোমিটার দেখেন মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। কত ইজি এই জায়গাগুলো, আপনারা অনেক কঠিন হয়ে আপনারা দেখা যায় পরীক্ষার হলে ভুল করে আসেন। প্লে ইম্পর্টেন্ট রোল। এখন দেখেন একটা মাসেল যখন কন্ট্রাকশন করবে তখন তার সাইটোপ্লাজমের জিনিসগুলো হচ্ছে ভিতরে নড়াচড়া করবে না, কাপাকাপি হবে না। তাহলে দেখেন দে প্লে ইম্পর্টেন্ট রোল মুভিং অফ শিফটিং সাইটোপ্লাজমিক কম্পোনেন্ট, শিফটিং সাইটোপ্লাজমিক কম্পোনেন্ট। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসে সাইটোপ্লাজমিক স্ট্রিংয়ে কে হেল্প করবে, সাইটোপ্লাজমিক জিনিসগুলো সেলের ভিতরে যে কাপাকাপি করছে, হাঁটছে, অর্থাৎ মাসেল কন্ট্রাকশন হলে যে কাপাকাপি হবে, দিস ইজ কল্ড সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। এটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট করবে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যতগুলো পারেন 100 টু দি পাওয়ার ইনফিনিটি স্টার দেন, কারণ এটা থেকে দেখতেছি ইদানিং স্যাররা প্রত্যেকটা সেশনে কোশ্চেন করতেছে, এবং এটা আমিও আপনাদেরকে এক্সক্লুসিভলি পড়িয়ে দিব। এই যে এটার উপরে ইনফিনিটি স্টার দেন, পড়তে হবে ক্লাস, পড়তে হবে প্রোটিন, পড়তে হবে এই যে সেল। এবার আমার সাথে পড়েন, সেটা হচ্ছে এটা চলে যান আপনারা 14 নাম্বার পেজে। দেখেন একটা জিনিস খেয়াল করেন তো আপনারা, সেটা হচ্ছে যে আমরা যখন আপনাদেরকে একটা জিনিস বলি বা পড়াই, কেন পড়াই, কারণ ওই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আছে। এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে ইদানিং কেন প্রশ্ন দিচ্ছে, দেখেন আমাদের বডিতে ডিফারেন্ট সেলগুলো আছে। এখন এই সেলগুলোতে বিভিন্ন সাইটোস্কেলেটন গুলো কিভাবে থাকে, কি নামে থাকে, সেটা থেকে প্রশ্ন আসে। এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আপনারা জানেন যে এটার একটা নির্দিষ্ট সাইজ আছে, এবং সে যখন আপনার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যখন ইপিথেলিয়াল টিস্যুতে থাকবে তখন কি নাম হবে, এবং যখন আপনার হচ্ছে, এবং এটা তো মোটামুটি 8 থেকে 10 ন্যানোমিটার আপনারা জানেন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা ইপিথেলিয়াল সেলে থাকলে কি নাম থাকবে, মাসেল টিস্যুতে থাকলে কি থাকবে, এটাই পরীক্ষায় আসে। এখন আমাদের সেল কয় ধরনের, সেলুলার মানে আপনার টিস্যু কয় ধরনের, ইপিথেলিয়াল আছে, কানেকটিভ টিস্যু আছে, নার্ভাস টিস্যু আছে, এবং হচ্ছে আপনাদের মাসেল টিস্যু আছে। এই 4 ধরনের সেলে কি কি নামে থাকে দেখেন। প্রথমে স্কিনটা চিন্তা করেন, কেরাটিন, আমরা জানি যে আমাদের স্কিনে কেরাটিন থাকে, তাহলে অ্যাসিডিক এ আগে বি পরে, বেসিক সাইটোকেরাটিন। অ্যাসিডিক সাইটোকেরাটিন, বেসিক সাইটোকেরাটিন দুইটাই হচ্ছে আমাদের কেরাটিন, মানে যত ইপিথেলিয়াল সেলে কেরাটিন থাকে, দেখেন তো প্রথমটা বুঝাচ্ছে সাইটোকেরাটিন, মানে হচ্ছে ইপিথেলিয়াল সেলে থাকবে। ইপিথেলিয়াল সেলের পরে আমাদের আসবে মাসেল সেল। দেখেন তো এখানে একটা সূত্র লিখবো, DSGPV, অর্থাৎ ডি মানে ডেজমিন, এস মানে সাইনেমিন, অর্থাৎ এই ডেজমিন অ্যান্ড সাইনেমিন হচ্ছে মাসেল টিস্যু, ডেজমিন অ্যান্ড সাইনেমিন হচ্ছে মাসেল টিস্যু। মাসেল টিস্যুর পরে কিন্তু আসবে নার্ভাস টিস্যু। দেখেন তো এই জিএফএপি মানে বুঝেন কিনা, জিএফএপি মানে একটু লেখেন তো, গ্লায়াল ফিব্রিলারি
অ্যাসিডিক প্রোটিন, গ্লায়াল ফিব্রিলারি অ্যাসিডিক প্রোটিন, গ্লায়াল ফিব্রিলারি অ্যাসিডিক প্রোটিন। গ্লায়াল সেল দেখে বুঝে ফেলেছেন এটা হচ্ছে একটা নার্ভাসের জিনিস। আমরা জানি নিউরন আমাদের হচ্ছে ব্রেন টিস্যু, নার্ভাস টিস্যু দু ধরনের, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে যেটা ডিভাইডিং। আপনাদের যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাদের অনেক সময় এই বেসিকটা ক্লিয়ার ছিল না যে আসলে আমরা যে বলি যে নিউরন হচ্ছে পার্মানেন্ট সেল, তাহলে ব্রেইনে কিভাবে আপনার হচ্ছে টিউমার হলো। তাহলে ব্রেইনে টিউমার হয় সেটা হচ্ছে গ্লায়াল সেল থেকে, কারণ গ্লায়াল সেল হচ্ছে সাপোর্টিং সেল, সেটা কিন্তু র্যাপিডলি ডিভাইডিং সেল। তাহলে নিউরন হচ্ছে পার্মানেন্ট সেল আর গ্লায়াল সেল হচ্ছে র্যাপিডলি ডিভাইডিং সেল। ওই গ্লায়াল সেল থেকে যখন কোনো টিউমার হবে এটার নাম হয় গ্লায়োব্লাস্টোমা, তাই না? ব্রেনের যত টিউমার দিয়ে আমাদের নিউরোসার্জনরা হচ্ছে গাড়ি নিয়ে চলে, তাই তো? এখন দেখেন, অথবা হচ্ছে ল্যাম্বরগিনি নিয়ে চলে। তো এখন মেইন কথা হচ্ছে যে আপনাদের যে এই যে গ্লায়াল সেল মেইনলি হচ্ছে সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একরকম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে একরকম, যেমন অলিগোডেন্ড্রোসাইট অথবা হচ্ছে সোয়ান সেল। এই গ্লায়াল সেল যখন আমাদের একটা কাজ করে সেটা হচ্ছে আবার এপিডার্মাল সেল আছে, অ্যাস্ট্রোসাইট আছে। অ্যাস্ট্রোসাইট যেমন কি করে, সে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম করে। তাহলে দেখেন তো এই গ্লায়াল সেল, এইটা আপনাদের নেক্সট কোশ্চেন আসতে পারে, এই জন্য আমি বলছি গ্লায়াল সেলকে আবারও একদম স্টার্ট দিয়ে পড়েন যে গ্লায়াল সেল মানে হচ্ছে যেটা নিউরনে থাকে সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, এটা এসবিএ তে আসলে দিব, এসবিএ তে। কিন্তু দেখেন তো যদি লেস ইন আদার গ্লায়াল সেল বলে, তার মানে যে অলিগোডেন্ড্রোসাইট, সোয়ান সেল, তাই না, সোয়ান সেল, এই সবগুলাতে আসলেও আমি ট্রু দিব, মানে এমসিকিউতে অ্যাস্ট্রোসাইট তো ট্রু দিবই। দেখেন লেস ইন আদার গ্লায়াল সেল, হ্যাঁ, এটা আপনারা ভুল করবেন। পেরিফেরিন মনে রাখবেন, পেরিফেরাল নিউরোপ্যাথি দিয়ে মনে করবেন, এটা নিউরনসে থাকবে। প্রশ্ন লাস্ট আওয়ারের 1 নাম্বার প্রশ্ন, ভাইমেন্টিন, যেটা এবারও আসছে। দেখেন মেন্টিন, মেন্টিন, এই যে আমি এটা আপনাদেরকে এর আগেও ক্লাসে মুখস্থ করিয়ে দিয়েছি। ভাইমেন্টিন, আমার সাথে বলেন মেন্টিন, মেন্টিন, মেন্টিন। মেন্টিন মানে মেসেনকাইম, এম ফর এম। দেখেন মেন্টিন মানে মেসেনকাইম, এখানে অবলিক দিয়ে লেখেন কানেকটিভ টিস্যু, ঠিক আছে? অথবা কানেকটিভ টিস্যু যদি লেখা থাকে সেটাও ট্রু হবে। এখান থেকে কখনো প্রশ্ন আসবে না, কারণ এনএফ দেখলেই বুঝে ফেলবেন নিউরোফিলামেন্ট মানে নিউরন, সো এখান থেকে প্রশ্ন আসবে না। তারপরে যদি স্যাররা কখনো পরীক্ষা খুব ইজি কোশ্চেন করতে চায় সেটা দিবে, সেটা হচ্ছে এনএফ লং, মিডিয়াম, হাই, এই জায়গাটা হচ্ছে এনএফ, এখান থেকে প্রশ্ন নিউরন। কিন্তু এই যে আলফা ইন্টারনেক্সন, আলফা মানে এমব্রায়ো, এটাকে এমব্রায়ো মনে রাখবেন, মনে রাখবেন এটা এমব্রায়ো, এমব্রায়ো। কিন্তু ল্যামিন্স, ল্যামিন্স মানে এ, এ মানে অল নিউক্লিয়েটেড সেল, এ মানে অল নিউক্লিয়েটেড সেল। দেখেন তো নিউক্লি অফ অল সেল, দেখেছেন? এই ল্যামিন্স নামক একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিন থাকে আমাদের সেলে। তারপরে দেখেন নেস্টিন, আমরা বলি না তুমি একটা নেস্টি পাবলিক, মানে এস, এস মানে স্টেম সেল, এস মানে স্টেম সেল, এস মানে স্টেম সেল। এর থেকে বেশি সহজ করা যায় না আপনাদের এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টকে। ওকে, আমি বলেই দিলে পারতাম, আপনারা মুখস্থ করে নেবেন, কিন্তু এই জায়গাগুলো ধরে ধরে পড়াতে গেলে, বলতে গেলে, আপনাদেরকে একটু প্যালাটেবল করতে গেলে আপনার ক্লাসটাও লং হয়ে যায় এবং আপনাদেরও একটু মাঝে মাঝে দেখা যায় অনেক লং ক্লাস করতে কষ্ট হয়। কিন্তু আপনারা দেখেন সেটা হচ্ছে স্টেম সেল, এই জায়গাগুলো প্লিজ এতটুকু রিকোয়েস্ট থাকবে, এটা একটু পড়ে নেবেন, পড়বেন আপনারা। ইনফিনিটি টপিক এবারও প্রশ্ন এসেছে। তারপর দেখেন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি করবে, এটা হচ্ছে লাইং আপনার হচ্ছে সেল টুগেদার এবং ক্যারাটিনাইজড হুইচ প্রোভাইড এগেইনস্ট অ্যাডহেশন, ওকে, এবং হচ্ছে সিলিন্ড্রিক্যাল অ্যাপেক্স ইন অ্যাক্সন, এটা একটু মনে রাখবেন। নিউক্লিয়াস, একটা সেলের নিউক্লিয়াসই তো মেইন পান, এটা এটা হচ্ছে আপনাদের লাস্ট ইয়ারের কোশ্চেনের স্টেম, এটাও স্টেম। এটা রাউন্ডেড থাকবে, একটা সেলে একটা নিউক্লিয়াস থাকবে, তবে বাই বা মাল্টি থাকতে পারে, এবং 4 থেকে 10 মাইক্রোমিটার, এখানে দিয়ে দেয় কি জানেন, ন্যানোমিটার বা মিলিমিটার, 4 থেকে 10 মাইক্রোমিটার, 4 থেকে 10 মাইক্রোমিটার। বাই নিউক্লিয়েটেড সেল, ইউরিনারি ব্লাডার এবং লিভার, ইউরিনারি ব্লাডার এবং লিভার, বাই নিউক্লিয়েটেড সেল, ইউরিনারি ব্লাডার এবং লিভার, ইউরিনারি ব্লাডার এবং লিভার। তারপর হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড সেল, সেটা হচ্ছে স্কেলেটাল মাসেল, মাল্টি নিউক্লিয়েটেড সেল স্কেলেটাল মাসেল, মাল্টি নিউক্লিয়েটেড সেল স্কেলেটাল মাসেল, মাল্টি নিউক্লিয়েটেড সেল স্কেলেটাল মাসেল কন্টেইন রাইবোজোম, দেখেছেন? এরপর হচ্ছে আরএনএ সিনথেসিস কোথায় হতে পারে, আপনাদের একটা বক্স আছে দেখেন, লিভার, ইউরিনারি ব্লাডার, এটা একটু আপনারা ভালো করে পড়েন, হ্যাঁ, এটা একটু আপনারা রিডিং দিবেন। আর স্ট্রাকচার ফাউন্ড ইন নিউক্লিয়াস, এটা কি কি স্ট্রাকচার নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়ার এনভেলপ, ক্রোমাটিন, নিউক্লিওলাস, এটা একটু দেখবেন। এই জায়গাটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনাদের ছবিতে, আপনাদের শীটে একটা ছবি আছে দেখেন, এই হচ্ছে একটা আউটার নিউক্লিয়ার মেমব্রেন, এই হচ্ছে একটা ইনার নিউক্লিয়ার মেমব্রেন। এই দুইজনের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ইনার নিউক্লিয়ার মেমব্রেনে একটা হচ্ছে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স থাকে, নিউক্লিয়ার পোর কমপ্লেক্স থাকে। এখানে একটা প্রোটিন থাকে 30টা, আপনার হচ্ছে নিউক্লিওপোরিন থাকে, নিউক্লিওপোরিন, পোরিন, আপনারা দেখেন আপনাদের হচ্ছে
কত নাম্বার ফোঁটা বলবো আপনাদের নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেনের হচ্ছে 2 নাম্বার ফোঁটার একদম এখানে দেখেন একটা ল্যামিন্স লেখা আছে এবং নিউক্লিওপোরিন লেখা আছে। এই যে সেই নিউক্লিয় পোর কমপ্লেক্সে নিউক্লিয়ার পোরিন থাকে, হ্যাঁ, এখান দিয়ে হচ্ছে প্রোটিন সিনথেসিস হয়। এই যে দেখেন নিউক্লিয়ার পোর কমপ্লেক্স নিউক্লিওপোরিন থাকে, এই লাইনটা শুধু দাগাবেন এবং আপনারা হচ্ছে এরপর এই এতটুকু অংশই পড়বেন আর উপর থেকে শুধু যে জায়গাটা দেখবেন সেটা হচ্ছে ল্যামিন্স প্রোটিন। আপনাদেরকে আমি বলে দিয়েছি এই যে ল্যামিন্স প্রোটিন, এই ল্যামিন্স হচ্ছে আপনারা কেউ যদি দেখে থাকেন সেটা হচ্ছে যে দেখেন সাদা সাদা একটা জিনিস হচ্ছে নিউক্লিয়ার ল্যামিনা বা ল্যামিন্স প্রোটিন। আপনারা যারা হার্নিয়া অপারেশন করতে দেখেছেন দেখবেন যে ম্যাশ ওয়ার্ক বা জালিকা তৈরি করে ওখানে ম্যাশ রেখে আসার জন্য, ওই ম্যাশের মতো একটা সাদা জিনিস আপনার সেলের ভিতরে এভাবে করে জালিকার মতো থাকে। দিস ইজ কল্ড হচ্ছে ফিলামেন্ট প্রোটিন কল্ড ল্যামিন্স। কি ফিলামেন্ট প্রোটিন কল্ড হচ্ছে ল্যামিন্স, ফিলামেন্ট প্রোটিন কল্ড ল্যামিন্স। আচ্ছা, এটা মনে রাখবেন কারণ একটু আগে আপনারা পড়ে আসছেন অল নিউক্লিয়েটেড সেলে ল্যামিন্স থাকে। ওকে, তারপর চলে আসেন ক্রোমাটিন। ক্রোমাটিনের জায়গায় একটা লাইন শুধু দাগান, সেটা হচ্ছে ক্রোমাটিন কি থাকে, সেখানে ডিএনএ থাকে। একটা ক্রোমাটিন কি জিনিস? ক্রোমাটিন হচ্ছে নিউক্লিয়াসের একটা নেটওয়ার্ক গ্রানিউল থ্রেডের মতো, যেটা হচ্ছে আপনার বেসিক ডাই থাকে, এটা মনে থাকবে না, কিন্তু একটা ক্রোমাটিন হচ্ছে একটা নিউক্লিয়াসের ভিতরে একটা থ্রেডের মতো, যেটা আমাদের ওই যে ক্রোমোজোম হবে, সেল ডিভিশনে হেল্প করবে, আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল গুলোকে সে কন্টেইন করবে। এই ক্রোমাটিনটাতে ডিএনএ থাকে এবং বেসিক প্রোটিন হিস্টোন থাকে। লেখেন ডিএনএ থাকে একটা, লিখে রাখেন ডিএনএ থাকে একটা, ডিএনএ থাকবে একটা, আর হচ্ছে ডিএনএ থাকে একটা, অর্থাৎ ডিএনএ থাকে একটা আর হিস্টোন প্রোটিন থাকে 4টা, তাহলে 1:4। এটা আপনাদের ইন্টারন্যাশনাল পরীক্ষায়ও হেল্প হবে, এজন্য জিজ্ঞেস করি, বলে দিলাম। সেটা হচ্ছে প্রোটিন, সেটা হচ্ছে হিস্টোন, অর্থাৎ দেখেন আমি আপনাদেরকে আজকে সকাল থেকে মানে যখন থেকে পড়াচ্ছি তখন থেকেই বলে আসতেছি যে আপনার সেলের মধ্যে মেইন জিনিস প্রোটিন। দেখেন সব প্রোটিনই খুঁজে পাচ্ছেন, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে আর ডিএনএ থাকে। এই লাইনটাই শুধু দাগাবেন। দেখেন দিস ইজ ক্রোমাটিন। আজকের দিনের জন্য সবকিছু মনে রাখেন। টিন মানে থিন মানে চিকন। এই যে দেখেন ক্রোমাটিন, সে হচ্ছে চিকন জিনিসগুলো। এই ক্রোমাটিন গিয়ে 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 তারা গল্লু গল্লু পাকায় সাথে হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয়ে নিউক্লিওসোম তৈরি করে। দেখেন এরপরে এই যে একটা কন্ডেন্স ক্রোমোজোম, এই ক্রোমাটিন গুলো যখন এরকম দলা বাঁধে তখন ক্রোমোজোম হয়, যেটা সেল ডিভিশনে পাওয়া যায়। এই ক্রোমাটিনকে পাওয়া যায় ইন্টারফেজে, অর্থাৎ যখন রেস্টিং স্টেজ থাকে, আর যখন হচ্ছে আপনার এই যে তারা একদম এরকম কুণ্ডলি পাকায় সেটা ক্রোমোজোম। হ্যাঁ, ক্রোমোজোম। ওকে, তারপরে দেখেন ক্রোমাটিন হচ্ছে আনকয়েল, তাহলে এরকম একটা লম্বা জিনিস থাকবে। আর দেখেন লং থিন, কারণ আনকয়েল জিনিস লং থিন এবং সেটা পুরোপুরি ইন্টারফেজে পাওয়া যায়। এই লাইনটা ইনফিনিটি স্টার, একটু পরে আমি যখন সেল সাইকেল পড়াবো তখন বুঝাবো ইন্টারফেস কি জিনিস। তারপরে হচ্ছে কয়েল, ডেট হচ্ছে একটা জিনিস যখন গল্লু পাকায় যায় তখন জন্মদিনের দেখবেন আপনাদের কিছু রিবন গজ, জন্মদিনের কেকে আপনারা বাধাই করে নিয়ে আসেন, ওই রিবন গজের মতো দেখবেন থিক রিবন গজ লাইক কন্ডেন্স, এবং ফাউন্ড অনলি সেল ডিভিশন, অর্থাৎ সেল ডিভিশনের সময় একমাত্র সে এরকম কুণ্ডলি পাকাবে। দিস ইজ কল্ড ক্রোমোজোম। ওকে, অনলি সেল ডিভিশনে পাওয়া যাবে। এই লাইনটা থেকে অসংখ্যবার প্রশ্ন আসছে, এটা ইনফিনিটি স্টার। এরপরে চলে আসেন আপনারা 16 নাম্বার পেজের কিন্তু কথা বলছি। এই ক্রোমাটিনটা 2 ধরনের, যে এই ক্রোমাটিনটা ডিপলি স্টেন থাকে ইন্টারফেজে, আর ইউ ক্রোমাটিনটা ডিপলি স্টেন থাকে হচ্ছে মাইটোসিসে। শুনেন, ক্রোমাটিন, আমি আবারও বলছি, ক্রোমাটিন যেটা হচ্ছে থিন থাকার কথা, এই ক্রোমাটিনের মধ্যে যে অংশটুকু আবার হচ্ছে সে হেটারো, ঘসেটি বেগমের মতো কিছু দেখায় আপনাকে, কি জানেন? সে দেখায় যে সে আসলে থিন কিন্তু তার কিছু অংশ ঠিক থাকে, অর্থাৎ থিন থেকে যখন থিক হওয়া শুরু করে তখন হেটারো ক্রোমাটিন। তো আর ইউ ক্রোমাটিন মানে কি? যে ক্রোমাটিনটা থিন থাকার কথা সে থিনই আছে। দেখেন ইউ ক্রোমাটিন স্টেন কোথায়? মাইটোসিসে। দেখেন মাইটোসিসে, দেখেছেন? তো এখন আমার কথা হচ্ছে যেটা হচ্ছে হেটারো ক্রোমাটিন, সে কি করবে? সে হচ্ছে আপনার মাইক্রোস্কোপের নিচে সে আপনার সেক্স ক্রোমাটিন অথবা বার বডি, হেটারো ক্রোমাটিন সেক্স ক্রোমাটিন অথবা বার বডি, সেক্স ক্রোমাটিন অথবা বার বডি, অর্থাৎ আপনারা ওই যে পড়েন সেটা হচ্ছে একটা ফিমেলের নর্মাল একটা এক্স এর বা একটা মেলের একটা এক্স এর পরে যদি আরেকটা এক্স কখনো থাকে সেটাকে বলা হয় সেক্স ক্রোমাটিন বা বার বডি। এগুলো সব জেনেটিক্সে পড়বেন। তাহলে এই যে আরেকটা যে এক্স থাকবে সেটাকে বলা হয় সেক্স ক্রোমাটিন বার বডি। তাহলে নর্মাল ফিমেইলে একটা এক্স এর পরে আরেকটা এক্স থাকে, তাহলে একটা বার বডি থাকে, কিন্তু নর্মাল মেইলে কখনো বার বডি থাকে না, কারণ কি একটা এক্স এর পরে ওয়াই চলে আসে, থাকে না। আবার 45X0 দেখেন তো, অর্থাৎ টার্নার সিনড্রোম, সেখানে কোনো বার বডি থাকে না। আবার 47XXY, তাহলে কি একটা বার বডি থাকে। হ্যাঁ, তাহলে সেক্স ক্রোমাটিন বা বার বডি, এই যে হেটারো ক্রোমাটিন মানে কি? যে ক্রোমাটিন আমার থিন থাকার কথা কিন্তু সে কিছুটা অংশ ঠিক হয়ে গেল, সে অ্যাপিয়ার করবে কোর্স মানে থিক,
অর্থাৎ আপনার যে বন্ধুটা দুষ্টু সে নিজে পড়ে, কিন্তু হচ্ছে আপনাকে বলবে আরে এত পড়ে কি হবে। অর্থাৎ নিজে থিন থাকার কথা এই ক্রোমাটিনটা, কারণ ক্রোমাটিন মানেই থিন, কিন্তু সে কিছুটা অংশ কোর্স দেখায় এবং সে থাকে মেইনলি সেক্স ক্রোমাটিন বা বার বডি হিসেবে, দুষ্টু হিসেবে, তখন তার নাম হয়ে যায় হেটারো বা খারাপ ক্রোমাটিন। আর ইউ ক্রোমাটিন যেটা হচ্ছে নর্মালি থিন থাকে, এর একটু পরেই সে ঠিক হয়ে হচ্ছে আপনার ক্রোমোজোম ফরমেশন করে মাইটোসিসে থাকবে, এজন্য বলা হয় সে হচ্ছে ডিপলি স্টেইন বাই মাইটোসিস। দেখেছেন, এটা মাইটোসিসের সময় ডিপলি স্টেইন হবে। এবং তারপরে চলে আসেন, এটার ফাংশনটা হচ্ছে আপনাদের জন্য ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে মেজর ডিএনএ কন্টেন্ট করবে। কিন্তু এই যে দেখেন সেক্স ক্রোমাটিন দিয়ে আপনি কি করবেন, ওই যে হার্মাফ্রোড, সিউডো হার্মাফ্রোড মানে ট্রান্সজেন্ডার আমরা বের করতে পারি। এই যে দেখেন আপনি ক্লিনিফিল্টার, তারপর হচ্ছে যে আপনার এই যে দেখেন লেখাই আছে ক্লিনিফিল্টার, দেখেছেন ওই যে 47XXY, তাহলে এই যে দেখেন আপনি সেক্স ক্রোমাটিন দিয়ে অর্থাৎ ক্রোমাটিন স্টাডি করে একটা এক্স বের করে আপনি বুঝে ফেলছেন এটা হচ্ছে আপনার ক্লিনিফিল্টার সিনড্রোম, এই জন্য এটার ফাংশনটা ইনফিনিটি স্টার। চলে আসে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটা হচ্ছে এটাও আপনার হচ্ছে একটা ক্রোমাটিনে থাকে, আমরা জানি এটার বিভিন্ন পার্ট আছে, এটা পড়ার দরকার নাই। কিন্তু নিউক্লিওলাস থেকে ইনফিনিটি স্টার হচ্ছে আমরা জানি আমাদের ডিএনএ তৈরি হয় হচ্ছে প্রোটিন এবং হিস্টোন, মানে ডিএনএ আপনার ক্রোমাটিন তৈরি হয় ডিএনএ এবং প্রোটিন হিস্টোন দিয়ে। তাহলে সবচেয়ে বেশি আমার ডিএনএ তে এবং ক্রোমাটিনে প্রোটিন দরকার, তাহলে নিউক্লিওলাস কি করবে, তাকে প্রোটিন সাপ্লাই দিবে। তাহলে আমরা জানি যে রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, তাহলে দেখেন তো নিউক্লিওলাতে যে সিনথেসিস করে সেটা হচ্ছে আরএনএ। এই আর মানে রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ তার মানে কি রাইবোজোম প্রোটিন সিনথেসিসে হেল্প করে, রাইবোজোম প্রোটিন সিনথেসিসে হেল্প করে, এটা মাথায় রাখবেন। ওকে, এটা অসংখ্যবার এসবিএ তে আসছে, অসংখ্যবার এসবিএ তে এই একটা কোশ্চেন থেকে বারবার প্রশ্ন আসছে। নিউক্লিওপ্লাজম থেকে কখনো প্রশ্ন আসে নাই, কিন্তু এটা মনে রাখবেন এনজাইমেটিক অ্যাক্টিভিটি করবে এবং এটা হচ্ছে ফরমেশন অ্যাবাউট ফাংশনাল অ্যাক্টিভিটি অফ সেল, ঠিক আছে, ইনফরমেশন দিবে। আর নিউক্লিওপ্লাজম থেকে মোটামুটি আপনার একবার রিডিং দিবেন, নিউক্লিওপ্লাজমটা রিডিং দিবেন। চলে আসেন হচ্ছে ব্রেন স্টর্মিং, এটা এই বছর থেকে 12th এডিশনে আপনাদের জন্য একটা ব্লেসিংস ব্রেন স্টর্মিং। সেটা হচ্ছে আপনারা জানেন প্রতি বছরই আমরা জেনেসিসের শীটকে আপনাদের জন্য আরো প্যালাটেবল করে সহজ করে দিই। আপনাদের জন্য আমি প্রত্যেকটা শীটে এরকম ব্রেন স্টর্মিং করে দিয়েছি, এটা আপনাদের অ্যাট এ গ্লেন্সে দেখার জন্য, এবং এগুলো সব কোনো না কোনো পরীক্ষার স্টেম। ইনফিনিটি স্টার দিয়ে প্রত্যেকটা ব্রেন স্টর্মিং পড়বেন, যেমন নিউক্লিওলাস দেখেন রাইবোজোমাল আরএনএ কন্টেন্ট করবে, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসে হেল্প করে, প্রোটিন সিনথেসিসে হেল্প করে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এরকম প্রত্যেকটা আপনারা হচ্ছে ব্রেন স্টর্মিং গুলো একদম ভালো করে দেখবেন, ঠিক আছে, ভালো করে। যে দেখেন জিএফএপি মেইনলি, এই যে দেখবেন নেক্সট একটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, জিএফএপি মেইনলি অ্যাস্ট্রোসাইটে থাকবে, তবে অলিগোডেন্ড্রোসাইট সোয়ান সেল দিলেও আপনারা এমসিকিউ তে ট্রু দিবেন। হ্যাঁ, এই জন্য আমি এগুলো সব আপনাদেরকে আরো সহজ করে দিলাম, আরো সহজ করে দিলাম। দেখেন সেলুলার ইটিং প্রসেস, ফ্যাগোসাইটোসিস, ড্রিঙ্কিং প্রসেস, পিনোসাইটোসিস, দেখেছেন সেল সাইকেল। ইনফিনিটি স্টার আরেকটা টপিক, সেটা হচ্ছে এই যে একটা সেল, এই যে এটাকে আপনার এখানে ট্রিপল স্টার দিয়ে অথবা ইনফিনিটি স্টার দিয়েই পড়েন। এই যে একটা সেল, এই সেলটা যে কিভাবে সাইটোসিল মানে আপনার সাইকেল দিয়ে ঘুরছে আর মাইটোসিস মিওসিস হচ্ছে, দিস ইজ এই সার্কেলটাকেই বলছে হচ্ছে সেল সাইকেল। এখন দেখেন এই সেল সাইকেল বুঝাতে গেলে আপনাকে আমি দুইটা জায়গা বুঝাতে হবে। এই যে একটা সেল, সে হচ্ছে মাইটোসিস হচ্ছে এবং ইন্টারফেজ হচ্ছে, সে ঘুরতেছে, তাহলে একটা সূত্র লেখেন G1S G2M, G1S G2M, G1S G2M। এটার একটা ছবি দেখাই তাহলে বুঝবেন। এই যে দেখেন G1S G2M, এই যে দেখেন এইটা হচ্ছে G1, অর্থাৎ একটা সেল ঘুরে হচ্ছে কিভাবে ঘুরে, একটা সেল G1S G2M ভাবে ঘুরে, G1S G2M ভাবে ঘুরে। তাহলে G1 হচ্ছে তার প্রি সিনথেটিক ফেজ, প্রি সিনথেটিক ফেজ, একটা সেল সিনথেসিসের পূর্বে যা তার যত প্রিপারেশন থাকে, অথবা ইন্টারফেজ, এই যে দেখেন 25 ঘন্টা, কতক্ষণ লাগে, 25 ঘন্টা লাগে। এর সেল সাইকেলের আপনাদের হচ্ছে 18 নাম্বার পেজে লিখে রাখেন, একটা সেল সাইকেল হইতে এই কথাটা লেখা নাই, সেটা হচ্ছে 24 থেকে 36 ঘন্টা লাগে, 24 থেকে 36 ঘন্টা লাগে, আওয়ার, 24 থেকে 36 আওয়ার লাগে একটা সেল সাইকেল হইতে। এখন G1S G2M, তাহলে G1 যে আপনার প্রি সিনথেটিক ফেজ, দেখেন তো এটাকে ইন্টারফেজ, দেখেন 25 ঘন্টা সময় লাগে। তারপরে সে যায় কোথায় যায়, দেখেন তারপরে সে যায় ডিএনএ এর অ্যাপ্লিকেশনে, যেটা 8 ঘন্টা সময় লাগে, সেটাকে বলা হয় সিনথেটিক ফেজ। কি সিনথেসে, এস ফেজ মানে কি ডিএনএ সিনথেসিস ফেজ, ডিএনএ সিনথেসিস ফেজ এস ফেজ। এরপরে ডিএনএ সিনথেসিসের পরে যায় G2 ফেজে, G2 ফেজে। এই G2 ফেজ মানে হচ্ছে
পোস্ট ডিএনএ সিনথেটিক ফেজ, দেখেন পোস্ট ডিএনএ সিনথেটিক ফেজ। তারপরে সে কি করে, এই G2 আর M মিলে 2.5 ঘন্টা সময় লাগে। তাহলে মাইটোসিসে কত কম সময় লাগে। আমাদের বাবা মারা যখন আমাদেরকে বলে তোমরা এত লেজি কেন, এখন থেকে আপনারা আপনাদের বাবা মাকে উত্তর দিবেন, মা আমরা তো লেজি না, আমাদের সেল হচ্ছে লেজি। কারণ কি, আমার সেল ডিএনএ সিনথেসিস আর মাইটোসিস করে এত কম সময়ে, মাত্র মাইটোসিসই তো মেইন ফাংশন, মাইটোসিস করে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা। আসে বসে বসে চিন্তা করে রেস্টিং স্টেজে মানে ইন্টারফেজে, আচ্ছা আমাকে এখন ডিএনএ সিনথেসিসে যাওয়া উচিত, তারপরে ডিএনএ সিনথেসিসের পরে আমাকে একটু G2 তে যাওয়া উচিত, তারপরে হচ্ছে আমাকে মাইটোসিসে যাওয়া উচিত। তাহলে বুঝেছেন কেন এটা আপনাদের হচ্ছে মনে রাখার উপায় কি। তাহলে মাঝে মাঝে প্রশ্ন আসে, প্রিসিড মানে সামনের দিকে, প্রসিড মানে সামনের দিকে, প্রিসিড মানে আগের ফেজ। আপনাদেরকে দেখা যাবে দিবে যে G2 ফেজের প্রিসিড ফেজ কোনটা, প্রিসিড ফেজ মাইটোসিস, কিন্তু প্রসিড ফেজ সিনথেসিস ফেজ। হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যত অ্যান্টি ক্যান্সার ড্রাগ আছে সব ড্রাগগুলো মাইটোসিসে কাজ করে। কোথায় কাজ করে? মাইটোসিসে কাজ করে। কারণ কি, কারণ আপনি যখন সেল ডিভিশনটাকেই একদম বন্ধ করে দিবেন তখন ক্যান্সার সেল আর প্রডিউস হবে না। এজন্য যদি একটা স্টেম দেয় অ্যান্টি ক্যান্সার সেল কোথায় কাজ করে, সে মাইটোসিসে কাজ করে। আচ্ছা, এটা গেল। এরপরে দেখেন সৃষ্টিকর্তা কি করে জানেন, সৃষ্টিকর্তা হচ্ছে আপনার G1 ফেজে একটা চেক পয়েন্ট দিয়ে দেয়। দেখেন এই যে এখানে আপনারা খেয়াল করেন, এই যে G1 ফেজে একটা চেক পয়েন্ট দিয়ে দেয়। অর্থাৎ এই যে মাইটোসিস হয়ে যে G1 ফেজে সেলটা আসলো, সেটা কি আপনার হচ্ছে নিউট্রিশন, সেল সাইজ এবং হচ্ছে ফেভারেবল এবং ডিএনএ সবকিছু ঠিক আছে কিনা, কারণ একটু পরে সে ডিএনএ সিনথেসিসে ঢুকবে। তারপরে আবার ডিএনএ সিনথেসিসটা হওয়ার পরে সৃষ্টিকর্তা আরেকটা চেক পয়েন্ট দিয়ে দেয় G2 ফেজে, যেটা ডিএনএটা কি ঠিকমতো রেপ্লিকেট হয়েছে। কারণ ডিএনএ যদি ঠিকমতো রেপ্লিকেট না হয়, সে তো একটু পরে মাইটোসিসে ঢুকবে, তখন তো একটা ডিফেক্টিভ ডিএনএ নিয়ে মাইটোসিসে ঢুকলে নতুন সেলটাও ডিফেক্টিভ হবে। এই জন্য G1 ফেজে একটা চেক পয়েন্ট থাকে, G2 ফেজে একটা চেক পয়েন্ট থাকে, ঠিক আছে। আর মাইটোসিস আপনার এখানে তো বললামই। তাহলে এবার আসেন তো আপনারা দেখেন তো, আমি আপনাদেরকে একটু আগে বলেছি যে G1 প্রি সিনথেসিস ফেজ, S ফেজ ডিএনএ সিনথেসিস ফেজ, G2 পোস্ট সিনথেসিস ফেজ। G1 ফেজ নিয়ে পড়বেন, যা যা বলেছি আমি, যা যা বলেছি শীটেও তাই আছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে একটা মাইটোসিস, এই যে আপনার হচ্ছে একটা ফাদার, এই যে একটা মাদার, এই যে এটা মানে কি টোয়াইসেন, এটা কি করবে ডিএনএ সিনথেসিসের সময় ডাবল বা ডুপ্লিকেট হবে, অর্থাৎ এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে দেখেন তো, সে হচ্ছে ডাবল বা ডুপ্লিকেট হয়েছে, অর্থাৎ টোয়াইসেন থেকে সে 4n হয়েছে। এই জন্য এটা দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই যে এটা আসলে ডুপ্লিকেট হয় ডিএনএ সিনথেসিসের সময়, তখন আবার মাইটোসিসে গিয়ে ঠিক হয়ে যায়। তাহলে দেখেন এই যে টোয়াইসেন থেকে ডাবল বা 4n হয়, কি হয় ডিএনএটা, ওকে। তারপরে G2 ফেজে গিয়ে তারপর আপনার এরপরে মাইটোসিস ফেজে যাবে, স্টোর থাকবে। এবং দেখেন মোস্ট অ্যান্টি ক্যান্সার ড্রাগ অন M ফেজ, দেখেছেন মোস্ট অ্যান্টি ক্যান্সার ড্রাগ অন M ফেজ। এরপরে হচ্ছে 20 নাম্বার ফেজে চলে আসেন সেল ডিভিশন। এই যে আপনাদেরকে এই জায়গাটাতে আমি একটু কিছু জিনিস দেখাই। এই যে এই যে এখানে যে মাইটোসিস হলো, এই দেখেন একটা মাইটোসিস সেল, এই সেলটা ডিভিশনে যাবে। এখন যাওয়ার আগে সে কি করবে, সেলগুলো তাদের ক্রোমোজোম গুলোকে এই যে এইভাবে করে কাছাকাছি আসবে, দিস ইজ কল্ড প্রোফেজ। কাছাকাছি আসলে প্রোফেজ, এটা হচ্ছে সেলের মেরু, দিস ইজ কল্ড মেরু। তাহলে সেলগুলো সেন্ট্রোমিয়ার যখন মেরু বরাবর আসবে তখন এটাকে বলা হয় হচ্ছে মেটাফেজ, মেরু বরাবর আসলে এটাকে বলা হয় মেটাফেজ। তারপরে হচ্ছে এই মেটাফেজ থেকে সেলগুলো যখন কি করে জানেন, আপনার হচ্ছে দুইটা সাইডে তারা দৌড় দেওয়া শুরু করে, এই যে এইভাবে করে, কারণ দুইটা মেরুর দিকে চলে যায়, দিস ইজ কল্ড অ্যানাফেজ। এই দুইটা মেরুর দিকে যাওয়ার সময় সেলগুলো যদি কোনোটা হচ্ছে একদিকে টেনে বেশি নিয়ে যায়, আরেক দিকে কম হয়ে যায়, এটাকে বলা হয় অ্যানাফেজ ল্যাগ, এটাকে বলা হয় অ্যানাফেজ ল্যাগ। ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনেটিক্সে আপনারা পড়বেন নন ডিসজাংশন বা অ্যানাফেজ ল্যাগ, অর্থাৎ এই যে এই জায়গাটা থেকে যে জাংশনটা থেকে যে আলাদা, এই যে এই জায়গাটা খেয়াল করেন, এখানে যে দুইটা দুই দিকে চলে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে এমন হয় এই যে এখানে দুইটা যাচ্ছে আর এখানে দুইটা যাচ্ছে, এইখান থেকে একটা টেনে নিয়ে যাচ্ছে, তাহলে কি এখানে 3n হয়ে যায়, এখানে একটা শর্ট পড়ে যায়, এখানে n হয়ে যায়, তাহলে এখানে 3n এখানে n, তখন ওই যে আপনারা পড়েন অ্যানুপ্লয়েডি পলিপ্লয়েডি, দিস ইজ কোথায় হয়, মাইটোসিসে হয়, দেখেছেন। তখন কি হলো, এটাকে বলা হয় নন ডিসজাংশন, অর্থাৎ ডিসজাংশন মানে ভাগ হতে পারে না, নিয়ে চলে গেল। অথবা এটাকে বলা হয়, এটা ডাউন সিনড্রোমে পাওয়া যায়, অথবা এটাকে বলা হয় অ্যানাফেজ ল্যাগ। আবারও বলতেছি অ্যানাফেজ ল্যাগ, এই যে দেখেন অ্যানাফেজ ল্যাগ মানে ল্যাগ মানে পিছিয়ে পড়া, অর্থাৎ
অর্থাৎ ল্যাগ বিহাইন্ড, সে পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়েছে মানে কি, সে একটা হয়ে গেছে, তার একা হয়ে গেছে, তার এখানে সে আরেকটাকে টেনে আনতে পারে নাই, আরেকজন শক্তিশালী সে টেনে দুইটার জায়গায় তিনটা নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে টেলোফেজ কি দেখেন, দুইটা আলাদা টেইলে গিয়ে দুইটা আলাদা সেল হওয়াকে টেলোফেজ বলে। দিস ইজ অল অ্যাবাউট মাইটোসিস। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট মাইটোসিস। এরপরে দেখেন আপনাদের পরের শীটে চলে আসেন 20 নাম্বার পেজে সেল ডিভিশন। এই যে একটা সেল ডিভিশন হবে, সেলটা দুই ভাবে ডিভিশন হবে। তার ভিতরে এই যে একটা সেল, তার ভিতরে নিউক্লিয়াস আছে, কিছু সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজমের ডিভিশনকে সাইটোকাইনেসিস বলে, নিউক্লিয়াসের ডিভিশনকে ক্যারিওকাইনেসিস বলে। এই সেল ডিভিশনটা মাইটোসিস আছে, মিওসিস আছে। অলরেডি মাইটোসিসটা বলে ফেলেছি। মাইটোসিস মানে হচ্ছে আমি একটা আসমা ফারুকি থেকে আরেকটা আসমা ফারুকিকে বের করা হচ্ছে মাইটোসিস, অর্থাৎ টোয়াইসন থেকে টোয়াইসনকে বের করা হচ্ছে মাইটোসিস, কিন্তু টোয়াইসন থেকে এন সংখ্যক বের করাকে বলা হয় মিওসিস। অর্থাৎ মিওসিসে হচ্ছে সেল ডিভিশন একটা আপনার হ্যাপ্লয়েড, আর এটা হচ্ছে ডিপ্লয়েড। আমরা বাচ্চাকাল থেকে পড়ে এসেছি আমাদের সোমাটিক সেল অর্থাৎ দেহকোষ অর্থাৎ আমার বডির যত সেল আছে সব হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ সোমাটিক সেল। আর সৃষ্টিকর্তা কতটুকু দেখেন আমাদেরকে নিয়ে ভাবে, চিন্তা করে, তিনি হচ্ছে আমাদেরকে আমাদের শুধুমাত্র গোনার্সে অর্থাৎ টেস্টিস এবং ওভারিতে তিনি এন সংখ্যক জিনিস দিয়েছে। কেন দিয়েছে বলেন তো তিনি টেস্টিস ওভারিতে এন সংখ্যক? কারণ আপনি চিন্তা করেন আপনার দেহকোষের এন হয়েছে কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে সেলুলার জিনিস, কিন্তু যেখানে আপনার টোয়াইসেন থেকে এন, একটা মায়ের এন আসবে একটা বাবার এন আসবে, হয়ে তারা টোয়াইসেন হলো। হওয়ার পরে তাদের একটা তারা হিউম্যান বিইং হয়, একটা মাথা থাকে, দুইটা চোখ থাকে, তাদের একটা পেট থাকে, দুইটা পা থাকে। কিন্তু চিন্তা করেন তো যদি টোয়াইসেন মায়ের আসতো, টোয়াইসেন বাবার আসতো, তারপর তারা 4n হইতো, তখন কি হতো? দুইটা চোখের জায়গায় চারটা চোখ হইতো, একটা মুখের জায়গায় দুইটা মুখ হতো। আপনি চিন্তা করেন একটা মুখ দিয়েই তো আপনি পোস্ট গ্রাজুয়েশনে কেন চান্স পাচ্ছেন না? আপনার আত্মীয় স্বজন আশেপাশের মানুষ আপনাকে কতটা কষ্ট দিচ্ছে, দুইটা মুখ হলে আপনি তো বাঁচতেই পারতেন না। সো এরকম প্রত্যেকটা জিনিসেরই ইম্পর্টেন্স আছে। দুইটা কানের জায়গায় চারটা কান হলে আপনি বাঁচতেন বলেন? এই জন্য সৃষ্টিকর্তা হচ্ছে গোনার্সের মধ্যে এন দিয়ে দিয়েছে, অর্থাৎ মায়ের থেকে এন আসবে, বাবার থেকে এন আসবে, টোয়াইসেন হবে। ওকে, সো একমাত্র গোনার্সে হচ্ছে হ্যাপ্লয়েড, বাকিগুলো হচ্ছে ডিপ্লয়েড। এবং আরেকটা জিনিস দেখেন আমাদের নিজেদের 46 টোয়াইসেন, অর্থাৎ কি মায়ের থেকে 23 আসে এন আসে, বাবার থেকে 23 এন আসে, দুইটা মিলে 46 টোয়াইসেন হয়। এই 46টা হচ্ছে ক্রোমোজোম নাম্বার, আগে সি, টোয়াইসেন হচ্ছে ডিএনএ নাম্বার, আগে ডি, মানে পরে ডি। মনে রাখবেন আগে সি পরে ডি, এটা যখন জিজ্ঞেস করি আপনারা পারেন না। 46 নাম্বার হচ্ছে তার ক্রোমোজোম, আর 20 আপনার ডিএনএ কি, ডিএনএ হচ্ছে 2n নাকি n, অর্থাৎ হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড। এখন আপনাদের একটা প্রশ্ন আসে, এই 46 টোয়াইসেন থেকে এই সেম রকম 46 টোয়াইসেন তৈরি করাকে সেম তৈরি করবে, সেটা হচ্ছে মাইটোসিস। কিন্তু একটা জিনিস দেখেন, এই জিনিসটা ভালো করে খেয়াল করেন, 46 টোয়াইসেন থেকে 46 টোয়াইসেন তৈরি করা হচ্ছে মাইটোসিস। কিন্তু আমাদের আরেকটা সেল ডিভিশন আছে, সেটা হচ্ছে মিওসিস, যেটা ওই যে বললাম গোনাডে হয়। যেটা কোথায় হয়? ওটা গোনাডে হয়। তাহলে দেখেন তো এই যে মিওসিস হলো, তখন কি হয় আমাদের, যদি এটা ক্রোমোজোম, এটা ডিএনএ। এখন চিন্তা করেন যখন আপনার একটা সেল ডিভিশন হচ্ছে, তখন আমাদের আপনার সেখানে মিওসিস যদি হয়, তাহলে ক্রোমোজোমের উপরে তার আপনার হচ্ছে নামকরণ হবে, নট ডিএনএ। আবারও বলছি ক্রোমোজোমের উপরে, নট ডিএনএ। তখন এই মিওসিস হচ্ছে আবার দুই ধরনের, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 কে আবার বলে রিডাকশনাল ডিভিশন। কেন রিডাকশনাল ডিভিশন বলে? এখানে ক্রোমোজোম হাফ হয়ে যায়, রিডাকশনাল ডিভিশন বলে। দেখেন ক্রোমোজোম হাফ হয় মানে কি 23 হয়ে যায়। দেখেন ডিএনএ থাকে, দেখেছেন? তারপরে দেখেন এরপরে হচ্ছে মিওসিস 2, এটা হচ্ছে এই জায়গায় হয়। এরপরে হচ্ছে মিওসিস 2 হয়। মিওসিস 2 কে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। মিওসিস 2 কে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। এরপরে হচ্ছে এটা কেন ইকুয়েশনাল? দেখেন 23 থেকে 23 হইলো। তাহলে দেখেন তো এটা কি কোনো ভাগ হয়েছে? আর ক্রোমোজোম কি আপনার 11.5 হয়ে গেছে? ক্রোমোজোম তো 11.5 হয় নাই। তার মানে কি আপনার 23 থেকে 23ই হয়েছে। কিন্তু এখানে গিয়ে এসে কি করেছে দেখেন, এই টোয়াইসেন থেকে এন সংখ্যক হয়েছে, হ্যাপ্লয়েড হয়েছে। দেখেন এই 23 এনটাই হচ্ছে আপনার গোনার্স, এই জন্য মিওসিস 1 কে রিডাকশনাল ডিভিশন বলে, মিওসিস 2 কে ইকুয়েশনাল ডিভিশন বলে। কারণ রিডাকশনাল ডিভিশনে ক্রোমোজোম হাফ হয়ে যায়, ইকুয়েশনাল ডিভিশনে 23 থাকে, শুধু এখানে ডিএনএটা হাফ হয়, কিন্তু ডিএনএর উপরে নামকরণ হয় না। তারপরে দেখেন এটা ইকুয়েশনাল বলে দেখে এটার নাম অনেকটা বলা হয় যে এটা মাইটোসিসের মতো।
মাইটোসিসে তো কোনো ক্রোমোজোম ডিএনএ ভাগ হয় না, এই জন্য মাইটোসিসের মতো বলে। হ্যাঁ, তাহলে যদি আপনাকে একটা স্টেম দিয়ে দেয় যে মিওসিস টু লাইক হচ্ছে মাইটোসিসের মতো, তাহলে এটা স্টেমটাকে ট্রু দিবেন। হ্যাঁ, অনেকগুলো কথা একসাথে আপনাদেরকে বলে ফেলেছি। এবার আসেন শুধু আমরা দাগিয়ে দিব। দেখেন এবার চলে আসেন, সেটা হচ্ছে মাইটোসিস দু ধরনের, একটা হচ্ছে সেল ডিভিশন দু ধরনের, মাইটোসিস এবং ইন্টারফেজ। যে ইন্টারফেজও তো আপনাদেরকে আমি বলেছি যে লংগেস্ট ফেজ হচ্ছে ইন্টারফেজ, এবং মাইটোসিসে প্রোফেজ থাকে, মেটাফেজ থাকে, অ্যানাফেজ থাকে, টেলোফেজ থাকে। হ্যাঁ, এটা বলেছি। এই যে দেখেন, এই যে একটা এন, এখানে দেখেন টোয়াইস এন হলো, তারপর দেখেন এটা মেটাফেজ, এরপরে দেখেন অ্যানাফেজ, এই যে দেখেন টেলোফেজে গিয়ে দুইটা ডটার সেল হয়ে গেল। অর্থাৎ একটা সেল থেকে, মাদার সেল থেকে দুইটা ডটার সেল তৈরি করলো, একটা মাদার সেল থেকে দুইটা ডটার সেল তৈরি করবে, দুইটাই হচ্ছে 46 টোয়াইস এন হবে, এখান এটাও 46 টোয়াইস এন হবে। দিস ইজ কল্ড মাইটোসিস। ওকে, এরপরে আসেন, এই যে দেখেন আবারও এইখানে হচ্ছে মাইটোসিস, এই যে দেখেন দুইটা সেল তৈরি করলো, তাহলে টোয়াইস এন, এটাও টোয়াইস এন। দিস ইজ কল্ড মাইটোসিস। আবারও বলছি, দিস ইজ কল্ড মাইটোসিস। এখন মিওসিস আপনাদেরকে দেখেন, এই যে এখান থেকে শুরু করলেন, এই মিওসিসের বিভিন্ন ভাগ আছে, এই ভাগগুলোকে বলা হয়, এই মিওসিসের আবার মিওসিস 1 এর আবার লেপ্টোটিন যায়, মানে মিওসিস 1 এর আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে, মিওসিস 2 রও আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। কিন্তু এত কিছু আপনাদের লাগে না, আপনাদের মিওসিস 1 এর ধাপগুলো লাগে। এই জন্য মিওসিস 1 হচ্ছে, যদি বলে সবচেয়ে ঘটনাবহুল ধাপ কোনটা, মিওসিস। কারণ মাইটোসিস তো সহজ জিনিস, একটা থেকে দুইটা হয়ে যাচ্ছে, কিন্তু মিওসিসে গিয়ে আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মানে প্রোফেজ 1 এর আবার বিভিন্ন ধাপ আছে। দেখেন আমি বলে দিচ্ছি, এই যে দেখেন মিওসিস 1 এর প্রোফেজ, এই মিওসিস 1 এর প্রোফেজ, মেটাফেজ আমরা পড়েছি, কিন্তু আবার প্রোফেজের আবার বিভিন্ন ভাগ আছে মিওসিসের। দেখেন মিওসিস 1 এর আপনি দেখেন সেটা হচ্ছে মিওসিস 2 হচ্ছে ইকুয়েশনাল, মিওসিস 1 হচ্ছে রিডাকশনাল, দেখেছেন সব লেখা আছে। এরপরে দেখেন এই মিওসিস 1 এর যে আবার প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 আছে, কিন্তু এটা লাগবে না, শুধু আপনারা এতটুকু পড়বেন, এটা আপনারা এমব্রায়োলজিতে পড়বেন, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রোফেজ 1, প্রোফেজ 1 এর আবার তিনটা ধাপ, সেটা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এইটা মনে রাখবেন এভাবে, প্রোফেজ 1 মানে সবসময়, প্রোফেজ মানে কাছাকাছি আসা, প্রোফেজ মানে কাছাকাছি আসা। শীতকালে লেপের নিচে আমরা প্রথমে কাছাকাছি আসি, শীতকালে লেপের নিচে সবসময় কাছাকাছি আসে মিওসিস 1 এ, তাহলে লেপের নিচে কাছাকাছি আসাটাকে লেপ্টোটিন বলে। এরপরে পড়বো জাইগোটিন, জাইগোটিনের আরেকটা নাম হচ্ছে পিএসসি। আমাদের ডাক্তারদের বিসিএস এর, অর্থাৎ বাংলাদেশের বিসিএস এর জাইগোট হচ্ছে কে, পিএসসি। পি মানে পেয়ারিং, পি মানে কি হবে, পেয়ারিং হবে, পেয়ারিং হবে। এরপরে হচ্ছে তাদের সিনাপসিস হবে, মানে কাছাকাছি আসবে, এরপরে কনজুগেশন হবে, অর্থাৎ লেপের নিচে তারা প্রথমে কাছাকাছি এসেছে, তারপরে তাদের পেয়ারিং হয়েছে, যে আসো এবার আমরা পেয়ার করি, ভালোবাসাবাসি করে তারপরে তারা কি করে, জাইগোট তৈরি করে। ঠিক আছে, তাহলে দেখেন জাইগোটিনে কি হবে, দেখবেন সব এখানে মিলাবেন, সেটা হচ্ছে পেয়ারিং হয়, সিনাপসিস হয়, কনজুগেশন হয়। এরপরে কি করবে, এরপরে হচ্ছে এখন যখন একটা জাইগোট তৈরি হলো, মনে করেন এই যে ভিতরে একটা জাইগোট তৈরি হলো, তখন চিন্তা করে যে যখন জাইগোট হয় তখন কিছু মায়ের ক্যারেক্টারিস্টিক্স পাবে, আবারও বলছি কিছু মায়ের ক্যারেক্টারিস্টিক্স পাবে, কিছু বাবার ক্যারেক্টারিস্টিক্স পাবে। যখনই মায়ের ক্যারেক্টারিস্টিক্স, বাবার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা আসে, তখন কি হয়, এই যে দেখেন তখন কি হয় খেয়াল করেন, তখন হচ্ছে মনে করেন এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে ফাদার, তখন এভাবে করে তাদের মধ্যে আপনার আদান প্রদান হয়, অর্থাৎ এভাবে করে তাদের মধ্যে ক্রস হয়। তাহলে এটা হচ্ছে টোয়াইসেন, এটা হচ্ছে টোয়াইসেন, কি হয়ে যায়, 4n হয়। যখন ক্রস হয়, এই ক্রসটাকে বলা হয় প্যাচ খাওয়া, প্যাচ খাওয়া থেকে প্যাকাইটিন, যখন প্যাচ খেলো প্যাকাইটিন হলো, তখন যদি আপনাকে প্রশ্ন করে জেনেটিক ট্রান্সফরমেশন কোন ধাপে আপনার চেঞ্জ হয়, সেটা হচ্ছে মিওসিস 1 এর প্যাকাইটিন দশায়। কারণ প্যাচ খেয়ে মায়ের কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং বাবার কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে বাচ্চাটা তৈরি হয়, তখন দেখেন প্যাকাইটিন, এই যে প্যাকাইটিন দশা। এই প্যাকাইটিন হওয়ার পরে আপনাদের কি হয় দেখেন, এরপরে হচ্ছে এই প্যাকাইটিন দশা যেহেতু প্যাচ খাচ্ছে, এই জন্য প্যাকাইটিন বলছে, যেহেতু এখানে টোয়াইসেন 4n, এই জন্য এটাকে বলা হয় টেট্রাড, এবং ল্যাটিন ভাষায় এটাকে বলা হয় কায়াজমাটা। প্রশ্ন আসতে পারে কায়াজমাটা কোন ধাপের অংশ, কায়াজমাটা হচ্ছে প্যাকাইটিন ধাপের অংশ। এরপরে হচ্ছে ডিপ্লোটিন, ওই আগের মতো তারা কন্টিনিউ করে, হচ্ছে কন্ডেন্স বিগিন করে, সেপারেট করতে থাকে, ডায়াকাইনেসিস, দুইটা আলাদা সেল হয়। এখান থেকে এই তিনটা ইনফিনিটি স্টার, এগুলা আপনারা এমব্রায়োলজিতে পড়বেন, তাও আমি এখানে পড়িয়ে দিলাম। মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 ঠিক
প্রোফেজের যেরকম মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ওরকম। সো আপনাদের এখান থেকে প্রশ্ন কখনোই আসে না। মিওসিস টু ইকুয়েশনাল ডিভিশন, কারণ ওই যে 23 থেকে যায়, এই জন্য এই কথাটা জানবেন, এটা এখান থেকে আপনাদের প্রশ্ন আসে না। ওকে, তারপরে চলে আসেন মাইটোসিস মিওসিসের পার্থক্যতে। এটা একটু রিডিং দিবেন, হ্যাঁ, বাচ্চাকালে পড়েছেন তো অনেক কিছু ভুলে গেছেন। এই যে ইন্টারফেজ মাইটোসিসের লং, এখানে ইন্টারফেজটা শর্ট, এবং ঘটনা বহুল যদি বলে, দেখেন 4টা ডটার সেল, এখানে 2টা ডটার সেল, এবং যদি বলে সবচেয়ে ঘটনা বহুল কোনটা, সেটা হচ্ছে মিওসিস। মিওসিস হচ্ছে ঘটনা বহুল, হ্যাঁ, এটা মনে রাখবেন। ওকে, বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেন পড়ার আগে আপনারা একটু চা কফি নিয়ে বসেন। আমরা মোটামুটি সব অর্গানেলি গুলো নিয়ে শেষ করেছি। আপনারা 2 মিনিটে একটু চা কফি নিয়ে বসে পড়াটা এনজয় করেন, ঠিক আছে? আমরা এখনই শুরু করে দিব। সেটি হচ্ছে যে আপনাদের বেসমেন্ট মেমব্রেন থেকে আমাদের অন্য আরেক ধরনের পড়া আমরা পাবো, ঠিক আছে? চলেন আমরা এখন হচ্ছে 23 নাম্বার পেজে আমাদের যে বেসমেন্ট মেমব্রেনটা আছে সেটা বুঝি। এটা বোঝার আগে আপনাদেরকে আমি 2-3টা জিনিস যা বলছি আপনারা হচ্ছে বোর্ডটা ফলো করেন। দেখেন, এই হচ্ছে একটা সেল। যদি আমাদের এটা একটা সেল হয়ে থাকে, তাহলে এই সেলটাকে আমরা যদি আপনার দেখেন, এই যে যদি একটা সেল হয়, এই যে আরেকটা সেল, এই যে আরেকটা সেল, দেখেন তো এই সেলটা কিছু একটা জিনিসের উপরে বসে আছে। দিস ইজ কল্ড বেসমেন্ট মেমব্রেন। যে বেজের উপরে বসে থাকে তাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। এই সেলটা যখন পাশাপাশি আরেকটা সেলের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ল্যাটারাল আপনার হচ্ছে ডাইমেনশন। অর্থাৎ আমাদের সেল যে একটা আরেকটার পাশাপাশি নিচে উপরে যুক্ত থাকে এটাকে বলা হয় সেলুলার ডাইমেনশন। সেলুলার ডাইমেনশন, এইটা হচ্ছে বেজাল ডাইমেনশন আছে। বেজাল ডাইমেনশন মানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তারপরে হচ্ছে ল্যাটারাল ডাইমেনশন। ল্যাটারাল ডাইমেনশন মানে এই যে ল্যাটারাল, হ্যাঁ, এটার কিছু কিছু নাম আছে। আর এই যে এই সেলটা যে উপরের আরেকটা সেলের সাথে যুক্ত থাকে এটাকে বলা হয় অ্যাপিক্যাল ডাইমেনশন। তাহলে এই বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে আসলে সেলের বেজাল ডাইমেনশন, এই কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন এই বেজাল ডাইমেনশন আপনারা 23 পেজে চলে আসেন। এই বেজাল ডাইমেনশন নিয়ে পড়তে গেলে দেখবেন এটার আবার 2টা পার্ট আছে। আমরা একটু একটা ছবি দেখব। দেখেন, এটা হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেন। এখন এই বেসমেন্ট মেমব্রেন হচ্ছে আমাদের, আপনারা লাস্ট ইয়ার সলভে গেলে পাবেন, বেসমেন্ট মেমব্রেনে যখন লাইট পড়বে তখন তাকে বলা হয়, তখন বেসমেন্ট মেমব্রেনটা দেখব। কিন্তু এই বেসমেন্ট মেমব্রেনের ভিতরে যখন আবার আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে যাব তখন দেখব দিস ইজ হচ্ছে বেজাল ল্যামিনা। অর্থাৎ এটার আবার 2টা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে রেটিকুলার ল্যামিনা। বেজাল ল্যামিনাতে বিভিন্ন ল্যামিনা ডেন্সা লুসিডা থাকে, এটা মনে রাখতে পারলে ভালো, তবে এখানে কেরাটিনোসাইটাইড থাকে। আর যেটা হচ্ছে রেটিকুলার ল্যামিনা, এখানে সব রেটিকল ফাইবার থাকে। এখন দেখেন, এই যে বেজাল ল্যামিনাকে রেটিকুলার ল্যামিনার সাথে যারা যুক্ত করে, অর্থাৎ এই যে আপনার অডিয়েন্সের সাথে আপনার হচ্ছে হোস্ট যা নিজেকে যে অ্যাঙ্কর হিসাবে যুক্ত করে, সেই বেজাল ল্যামিনা আর রেটিকুলার ল্যামিনার যুক্ত স্থলটাকে বলা হয় অ্যাঙ্করিং ফিব্রিল। এই পুরো বেসমেন্ট মেমব্রেনে 4 নাম্বার কোলাজেন ফাইবার থাকে, ঠিক আছে? যদি বলা হয় বেজাল ল্যামিনা এবং রেটিকুলার ল্যামিনা, তাহলে এই বেজাল ল্যামিনাতে কোনো অ্যাঙ্করিং মানে আপনার কোলাজেন ফাইবার থাকে না, কিন্তু রেটিকুলার ল্যামিনাতে হচ্ছে 1 আর 3 নাম্বার কোলাজেন ফাইবার থাকে। তারপরে হচ্ছে এই যে বেজাল ল্যামিনা রেটিকুলার ল্যামিনা, এটার মধ্যে হচ্ছে 7 নাম্বার কোলাজেন ফাইবার থাকে। তাহলে অ্যাঙ্করিং ফিব্রিলে হচ্ছে 7 নাম্বার কোলাজেন ফাইবার থাকে। এখন যদি একটা প্রশ্ন আসে যে বেসমেন্ট মেমব্রেনে কত নাম্বার কোলাজেন ফাইবার থাকে, তাহলে হবে 1 3 4 7, 1 3 4 7। আর যদি এটা এসবিএ তে আসে, যদি বলে বেসমেন্ট মেমব্রেনে কত নাম্বার কোলাজেন থাকে, তাহলে 4 নাম্বার কোলাজেন ফাইবার হচ্ছে এসবিএ তে প্রিভিয়াসলি পরীক্ষায় এসেছে আপনাদের জন্য ইনফিনিটি স্টার। ওকে, তারপরে চলে আসেন এই যে একই জিনিস, দেখেন তো বেজাল ল্যামিনা রেটিকুলার ল্যামিনা। হ্যাঁ, এই যে দেখেন সেটা হচ্ছে আপনার বেজাল ল্যামিনা, এই যে দেখেন বেজাল ল্যামিনা রেটিকুলার ল্যামিনা। এই বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে আপনার বেসমেন্ট মেমব্রেন নট কন্টিনিউয়াস মে ডিজিজ কি হয় আপনার জিবিএম। এরপরে হচ্ছে আপনার বেজগুলো এতটা খুব যে আমরা ইম্পর্টেন্ট তা না, আপনাদের বেজাল ল্যামিনা রেটিকুলার ল্যামিনাটা ইনফিনিটি স্টার। এই বেজাল ল্যামিনাতে দেখেন তো আপনার কত টাইপ 4 কোলাজেন ফাইবার থাকে, মানে বেসমেন্ট মেমব্রেনে মেইনলি টাইপ 4 এবং ল্যামিনিন থাকে, ল্যামিনিন। হ্যাঁ, আর যদি বলা হয় রেটিকুলার ল্যামিনা, দেখেন তো 1 আর 3 নাম্বার কোলাজেন ফাইবার থাকে, 1 আর 3 নাম্বার কোলাজেন ফাইবার থাকে। অ্যাঙ্করিং ফিব্রিলে তো 7 নাম্বার কোলাজেন ফাইবার থাকে, এটা আমরা জানি। হ্যাঁ, এই যে দেখেন 7 নাম্বার কোলাজেন ফাইবার থাকে।
তারপর ফাংশন যদি পড়তে যাই সেখানে আপনারা ফাংশনটা রিডিং দিবেন, ফাংশনটা রিডিং। ওকে, হিস্টোলজিতে কিন্তু ভালোই পড়তে হয় আপনাদের। এই যে ইন্টারসেলুলার অ্যাডহেরিং জাংশন, এখন দেখেন আমরা পড়েছি আপনাকে যে সেটা হচ্ছে যে আপনার এখন ল্যাটারাল ডাইমেনশন যে বলেছি, এই যে ল্যাটারাল ডাইমেনশন, এখন পড়বো এই ল্যাটারাল ডাইমেনশনে আপনার গ্যাপ বা বিভিন্ন নাম আছে, যেমন ল্যাটারাল ডাইমেনশনে আবার ল্যাটারালি, মনে করেন এই যে একটা সেল, এই যে একটা সেল, তারা যে তাদের ল্যাটারাল সাইডটার সাথে যুক্ত থাকে, তারা কমিউনিকেটিং জাংশন থাকে যেটাকে বলা হয় গ্যাপ জাংশন বা নেক্সাস। এই গ্যাপ জাংশন বা নেক্সাস থেকে এবার 23-এ আপনাদের প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে অ্যাডহেরিং জাংশন, এগুলো সব ইনফিনিটি স্টার টপিক। অ্যাডহেরিং জাংশন যেগুলোকে বলা হয় জোনা অ্যাডহেরেন্স, ডেজমোজোম বা ম্যাকুলা অ্যাডহেরেন্স, এটাকে ডায়াবেটিস মেলাটাস দিয়ে মনে রাখবেন, ডিএম মানে ডেজমোজোম বা ম্যাকুলা অ্যাডহেরেন্স, আর হচ্ছে হেমি ডেজমোজোম, আর কি আর হচ্ছে হেমি ডেজমোজোম। তাহলে কমিউনিকেটিং জাংশন মানে হচ্ছে গ্যাপ জাংশন বা নেক্সাস, তারপর হচ্ছে অ্যাডহেরিং জাংশন, আর ইমপারমিয়েবল জাংশন হচ্ছে জোনুলা অক্লুডেন্স। অক্লুড মানে বন্ধ হওয়া, ইমপারমিয়েবল যেদিক দিয়ে কিছু যেতে পারবে না সেটা হচ্ছে টাইট জাংশন। অর্থাৎ এই সেলদের মধ্যে কিছু থাকবে গ্যাপ জাংশন, যাতে এখান থেকে এখানে কিছু জিনিস যেতে পারে, কিছু থাকবে অ্যাডহেরিং জাংশন, অর্থাৎ অ্যাডহেয়ার থেকে তারা কিছু জিনিস এক সেল থেকে আরেক সেলে নিবে, আর কিছু থাকবে এমন ভাবে সিল গালা করা জাংশন যাতে যেদিক দিয়ে কোনো কিছু সেলুলার যেতে না পারে, কারণ যেতে পারলে তো একটা সেল থেকে আরেকটা সেলে ডিজিজ ছড়িয়ে যাবে। এই জন্য সৃষ্টিকর্তা এই কমিউনিকেটিং বা ল্যাটারাল ডাইমেনশন, এগুলো সব ল্যাটারাল ডাইমেনশন, একটা ছবি দেখলেই বুঝবেন। এই যে দেখেন, এই যে একটা সেল, এই সাইড দিয়ে আরেকটা সেল থাকবে, তাহলে এটা হচ্ছে সেলের ল্যাটারাল ডাইমেনশন। এইখানে একবার আপনাদের প্রশ্ন এসেছে এসবিএ তে যে সেলের ল্যাটারাল ডাইমেনশনের মধ্যে টাইট জাংশনটা অ্যাপিক্যালি থাকে। দেখেন আসলেই ট্রু, সেটা হচ্ছে টাইট জাংশনটা সেলের অ্যাপিক্যালি থাকে, দেখেন অ্যাপিক্যালি। তারপরে দেখেন অ্যাডহেরিং জাংশন, এই প্রত্যেকটা জাংশনের আরেকটা যে নাম আছে সেটা পড়তে হবে, এবং ডেজমোজোম থাকে, এই যে দেখেন ডেজমোজোম, দেখেছেন ডেজমোজোম। তারপরে থাকে গ্যাপ জাংশন। এরপরে দেখেন এই যে ডেজমোজোমের এই ফিতাগুলো, এগুলো তো সব রশি দিয়ে দিয়ে আরেকটা সেলের সাথে যুক্ত, এইটা গিয়ে কি করে হেমিডেজমোজোম নামে বেজাল ল্যামিনাতে এসে ইনসারশন নেয়, হেমিডেজমোজোম নামে বেজাল ল্যামিনাতে এসে ইনসারশন নেয়। তাহলে ল্যাটারাল ডাইমেনশন হওয়া সত্ত্বেও বেসমেন্ট মেমব্রেনে এসে ইনসারশন নেয় হচ্ছে হেমিডেজমোজোম। এটা এসবিএ তে একবার এসেছিল, আপনারা এটা মাথায় রাখবেন, কোন সময় আপনাদের ডিপ্লোমা বা রেসিডেন্সিতে দিয়ে দেয় তার কোনো ঠিক নাই। ওকে, তাহলে এটা মাথায় রাখবেন। তারপরে চলে আসেন তো সেটা হচ্ছে টাইট জাংশন। দেখেন টাইট জাংশন, এই যে এক্সাম্পল অফ টাইট জাংশন, একটা কথা লিখে রাখেন, টাইট জাংশন পিসিটি ডিসিটি সিটি, অর্থাৎ পিসিটি ডিসিটি, আচ্ছা এই যে পিসিটি ডিসিটি সিডি, এভাবে মনে রাখবেন। আর ব্লাড ব্রেন ব্যারিয়ারের জায়গায় লিখে রাখেন বডির অল ব্যারিয়ারে টাইট জাংশন থাকে, যাতে খারাপ কিছু না ঢুকতে পারে। হ্যাঁ, অল ব্যারিয়ারে টাইট জাংশন থাকে। তাহলে এখন কথা হচ্ছে যেটা অল ব্যারিয়ার মানে কি, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড টেস্টিস ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার, সব কিছুতে টাইট জাংশন থাকবে। এটা এমসিকিউ এবং এসবিএ তে প্রিভিয়াসলি প্রশ্ন আসছে, ঠিক আছে। তারপরে দেখেন ইপিথেলিয়াম অফ হিউম্যান লাং এবং দা বাইল ডাক্ট এবং হচ্ছে স্কেলেটাল মাসেল, টাইট জাংশন কোথায় কোথায় থাকে, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। আচ্ছা, তারপরে চলে আসেন সেটা হচ্ছে যে এটা আপনারা ফাংশনটা টাইট জাংশনের রিডিং দিবেন। হ্যাঁ, চলে আসেন হচ্ছে জোনুলা অ্যাডহেরেন্স। জোনুলা অ্যাডহেরেন্সের কোথায় থাকে, প্রোভাইড কি করবে, অ্যাডহেশন করবে নেইবারিং সেলকে, এটা একটু জানবেন। ডেজমোজোমের হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং ফাংশন, এতটুকু হচ্ছে ট্রিপল স্টার, সেটা হচ্ছে কোথায় কোথায় ডেজমোজোম থাকে, সিম্পল ইপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম, সিম্পল ইপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম, স্পেশালি ইন ইপিডার্মিস, স্পেশালি কি ইপিডার্মিস। আর ফাংশন হচ্ছে ডেজমোজোমস প্রোভাইড আ ফার্ম অ্যাডহেশন অ্যামং সেল, তার মানে কি সে ফার্ম অ্যাডহেশন করে অ্যামং সেলে। ওকে, তারপরে হচ্ছে হেমিডেজমোজোম, যেটা হচ্ছে কন্টাক্ট বিটুইন ইপিথেলিয়া এন্ড দা বেজাল ল্যামিনা। ওকে, এতটুকু। এরপর চলে আসেন যে গ্যাপ জাংশন, কমিউনিকেটিং জাংশন অথবা নেক্সাস, গ্যাপ জাংশন বা কমিউনিকেটিং জাংশন অথবা নেক্সাস, এসব কিছু মিলিয়ে হচ্ছে এটা আপনার আমরা পড়বো। এখন দেখেন এই জায়গাটার উপরে এই আমি যতটুকু জায়গায় দাগ দিচ্ছি, এই জায়গাগুলোকে ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। পরীক্ষায় প্রশ্ন আসছে, যে আমি ইনফিনিটি স্টার যে জায়গাটায় দিলাম, পরীক্ষায় প্রশ্ন এসেছে টাইট জাংশনের মেজর ট্রান্সমেমব্রেন প্রোটিনের নাম কি, সেটা হচ্ছে অক্লুডিনস, ক্লডিনস বা জোনা প্রোটিন। পুরা হিস্টোলজির মধ্যে এই স্লাইডটা পড়তে গিয়ে আপনার সবচেয়ে কষ্ট হবে, কিন্তু তাও একটু আপনারা কষ্ট করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসতেছে বারবার। অর্থাৎ টাইট জাংশন তো অক্লুড করে ফেলে ক্লডিন অথবা জোনা প্রোটিন।
তারপর জনুলা অক্লুডেন্ট প্রোটিন। অ্যাডহেরিং জাংশনের হচ্ছে ক্যাডেরিন বা ই ক্যাডেরিন। তারপর হচ্ছে ডেজমোজোম, সেটা হচ্ছে ডেজমোগেলিন বা ডেজমোকোলিন। হেমিডেজমোজোম ইন্টিগ্রিন। কিন্তু এই যে গ্যাপ জাংশন বা নেক্সাসের আরেকটা নাম কোন্যাক্সিন। গ্যাপ জাংশন বা নেক্সাসের আরেকটা নাম কোন্যাক্সিন। হ্যাঁ, এইটাই পরীক্ষায় আরো একবার এসবিএ বা এমসিকিউ তে এসেছে এবং এমসিকিউ। আর যারা মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তারা একটু এই ক্লডিন প্রোটিনের জন্য যে আপনার সিভিয়ার নিউরোলজিক ডিসঅর্ডার হয় এটা একটু আপনারা জানবেন। যারা মেডিসিনে পরীক্ষা দিবেন, সার্জারি বা অন্যান্য বেসিক ফ্যাকাল্টিদের দরকার নেই। তারপরে হচ্ছে এখানে এই যে আপনার হচ্ছে কার্সিনোম, কারণ ইদানিং হিস্টোলজি থেকে কঠিন প্রশ্ন হচ্ছে যদি ই ক্যাডেরিনের জন্য কোন ডিজিজ হয়, কার্সিনোমাস ইপিথেলিয়াল সেল, এটা একটু কঠিন প্রশ্ন হবে, তখন পারবেন না। ঠিক আছে, তারা একটু আপনাদের ডিজিজ গুলো পড়েন যে ডিফনেস হয় কোনটার জন্য। দেখেন গ্যাপ জাংশনের জন্য এই যে দেখেন ডিফনেস হয় মিউটেশন হয়ে গেলে। হ্যাঁ, এই জায়গাটা আপনারা শুধু দেখেন, বাকিরা হচ্ছে এই উপরের অংশটুকু ইনফিনিটি স্টার। আচ্ছা, স্পেশালাইজেশন এবার দেখেন, এবার আমরা পড়বো অ্যাপিকেল। এই যে অ্যাপিকেলি কি কি থাকে, ছোটবেলা থেকে অ্যাপিকেল পড়ে আসছেন, ভিলাই, মাইক্রোভিলাই, স্টেরোসিলিয়া, সিলিয়া, অর্থাৎ এগুলো হচ্ছে সেলের অ্যাপিকেল জাংশন। ঠিক আছে, তাহলে দেখেন তো আমরা মাইক্রোভিলাই নিয়ে যদি পড়তে যাই, মাইক্রোভিলাই মানে কি, সেগুলো হচ্ছে আপনার একটা মাইক্রোফিলামেন্ট, দাগান মাইক্রোফিলামেন্ট। এবং আরেকটা মাইক্রোভিলাই নিয়ে আরেকটা কথা মনে রাখেন, মাইক্রোভিলাই হচ্ছে মাইক্রোফিলামেন্ট দিয়ে তৈরি। এবং হোয়ার ফাউন্ড ইনফিনিটি স্টার, সিম্পল, এখানে একটু লিখে রাখেন কষ্ট করে, এটা লেখেন এসআই পিসিটি ডিসিটি, আমার কথাটাই লিখেন, এসআই পিসিটি ডিসিটি, অর্থাৎ সিম্পল স্মল ইন্টেস্টাইন, পিসিটি ডিসিটি তে হচ্ছে সিম্পল কলামনার ইপিথেলিয়াম উইথ হচ্ছে কি থাকে আপনার মাইক্রোভিলাই থাকে। হ্যাঁ, আর হচ্ছে ফাংশনটা রিডিং। এরপরে চলে আসবে যে সাম মাইক্রোভিলাই হচ্ছে কিছু এনজাইম স্প্লিট করে, এই জায়গাটা একটু জেনে রাখবেন। এই যে দেখেন ভিলাই অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন হেল্প করে, দেখেন এই যে ভিলাই। হ্যাঁ, এগুলো অ্যাপিক্যাল পোর্শনে থাকে। তারপরে চলে আসেন স্টেরোসিলিয়া। এই স্টেরোসিলিয়ার মধ্যে লেখেন ভিলাইয়ের বড় ভাই। দেখেন স্টেরোসিলিয়া লং অ্যাপিক্যাল প্রসেস অফ মাইক্রোভিলাই হবে। এটা হচ্ছে স্টেরোসিলিয়া হচ্ছে মাইক্রোভিলাইয়ের বড় ভাই। আবারও বলতেছি, স্টেরোসিলিয়া হচ্ছে মাইক্রোভিলাইয়ের বড় ভাই এবং মাইক্রোভিলাই হচ্ছে একটা লেস মোটাইল বা নন মোটাইল। তাহলে স্টেরোসিলিয়া কি হবে, নন মোটাইল হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের এটার উদাহরণ হচ্ছে ইনফিনিটি স্টার, এগুলো বারবার পরীক্ষায় আসতেছে ইদানিং। সেটা হচ্ছে স্টেরোসিলিয়া কোথায় কোথায় থাকে দেখেন, সেটা হচ্ছে আপনার ইপিডিডাইমিস, স্টেরোসিলিয়া এবং হচ্ছে হেয়ার সেল। দেখেন হেয়ার সেল ইপিডিডাইমিস, এই দুইটা ইনফিনিটি স্টার। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখবেন। তারপরে চলে আসেন, এই যে দেখেন স্টেরোসিলিয়া, এটাও একটা মাইক্রোফিলামেন্ট দেখেছেন এবং লেস মোটাইল। হ্যাঁ, এবং হচ্ছে এই যে এফারেন্ট হয়ে স্টেরোসিলিয়া হচ্ছে, শুধু এই নামগুলো মনে রাখবেন। সিলিয়া হচ্ছে একমাত্র জিনিস যেটা মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি, সিলিয়া এবং ফ্লাজেলা দুইটাই মাইক্রোটিউবিউল থাকে, আর আগের দুইটাতে মাইক্রো আপনার ফিলামেন্ট থাকে। ঠিক আছে, এবং হোয়ার ফাউন্ড ইনফিনিটি স্টার, কারণ কি সিলিয়া যদি কোথায় থাকে দুইটা জায়গা ভুলাই যাবে না। এক হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে, দেখেন সিলিয়েটেড স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম উইথ সিলিয়া, এবং হচ্ছে সিলিয়েটেড ট্রাকিয়া, ওটা আমরা জানি। আরেকটা হচ্ছে কলামনার ইপিথেলিয়াম ওভিডাক্ট মানে ইউটেরাইন টিউব প্লাস ইউটেরাস। মনে রাখবেন আমাদের ওভাম পিকআপের জন্য, অর্থাৎ ফার্টিলাইজেশন হয় অ্যাম্পুলাতে যেই ফার্টিলাইজেশনটা হবে সেটি যখন আমাদের সিলিয়ারি মুভমেন্ট হয়ে আপনার ইউটেরাসের পোস্টেরিয়র নিয়ার টু দ্য ফান্ডাসে গিয়ে সে হচ্ছে ইমপ্লান্টেড হবে। অর্থাৎ তাহলে যদি সিলিয়া না থাকে, যেমন আপনারা এটা আপনাদের একটা আপনারা আবার আমাকে পাবেন হচ্ছে আপনাদের এমএস ফ্যাকাল্টির ক্লাসে, ওই ক্লাসে আপনাদেরকে আমি বলবো যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলি যে হচ্ছে সিলিয়াকে খেয়ে ফেলে, সো যাদের পেলভিক টিবি হয় তাদের ইনফার্টিলিটি গ্রো করে, কারণ ওভাম পিক আপ হয় না। সো এটা একটা আপনার কজটা মাথায় রেখে এটা মনে রাখবেন যে ওভিডাক্টে সিলিয়া থাকে। আরেকটা ইম্পর্টেন্ট দেখেন, হেয়ার সেল এবং ভেস্টিবুলার অ্যাপারেটাসে সিলিয়া থাকে। হ্যাঁ, ইনফিনিটি স্টার। তারপরে আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে, আচ্ছা এটা গেল, এরপর হচ্ছে ফ্লাজেলা যে মনে রাখবেন, ফ্লাজেলা থাকে ফাজিলদের। এখন ফাজিল কারা এটা মনে রাখার দরকার নাই, শুধু পরীক্ষার হলটায়
পর্যন্ত, যদিও এটা ট্রু না, কিন্তু পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত মনে রাখবেন ফ্লাজেলা থাকবে ফাজিলদের, ফ্লাজেলা থাকবে ফাজিলদের। ফ্লাজেলা মানে কি দেখেন, ফ্লাজেলা ইজ প্রেজেন্ট ইন স্পারমাটোজোয়া, তাহলে স্পারমাটোজোয়া প্রাণীদের হচ্ছে ফ্লাজেলা থাকে। এখন নিজেরা একটু ফিক করে হেসে নেন, হেসে একটু কফি খান, তারপরে সব ভুলে যান, কিন্তু ফ্লাজেলা আর ফাজিল এই দুইটা কথা মনে রাখবেন। তাহলে স্পারমাটোজোয়া যুক্ত প্রাণীদের ফ্লাজেলা থাকে, কিন্তু আপনার অন্যান্য ফিমেলদের কখনো কোনো ফ্লাজেলা থাকবে না, ঠিক আছে। তারপরে দেখেন ফ্লাজেলা হচ্ছে আপনার স্পারমাটোজোয়া মানুষগুলো যুক্ত মানুষের থাকে, তবে এই ফ্লাজেলা হচ্ছে সিলিয়া সৃষ্টিকর্তা। এই যে দেখেন লঙ্গার, দেখেছেন মাছ লঙ্গার, সৃষ্টিকর্তা তার বলেছে তিনি হচ্ছে পুরুষদেরকে অধিক শক্তিশালী করে তৈরি করেছেন দেন নারীদের থেকে। সো সিলিয়া এবং ফ্লাজেলা যেহেতু আমাদের দুইটাই মাইক্রোটিউবিউল এবং দুইটাই হচ্ছে সিলিয়ারি, দুইটারই মুভমেন্ট আছে, মোটাইল। হ্যাঁ, তাহলে কোনটা বেশি বড় এবং মোটাইল? যেটা হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা হচ্ছে বেশি বড় থাকে সিলিয়া থেকে। এভাবে করে মনে রাখেন যে কোনটা লঙ্গার কোনটা বড়, কারণ পরীক্ষা একটা স্টেম চলে আসলে পারবেন না। হ্যাঁ, এরপর আজকের দিনের আমরা মোটামুটি আমরা অ্যাপিক্যাল ডাইমেনশন সবকিছু শেষ করেছি। এখন আমরা খুব সুন্দর একটি পড়ার মধ্যে যাব।